শুভ সন্ধ্যা সুপ্রিয় ভর্তিযোদ্ধারা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সাথে আছি আমি তোমাদের সাদমান ভাইয়া। আজকে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের খুব গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে, যেখান থেকে তোমাদের সামনে গুচ্ছ পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন থাকে। তো আজকের ক্লাসে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। তাই আমরা বেশি কথা না বাড়িয়ে ক্লাসের মূল পর্বে প্রবেশ করব। তবে ক্লাসের মূল পর্বে প্রবেশ করার আগে তোমাদের কাছে একটি কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে, এই ক্লাসটি তোমরা তোমাদের বন্ধু এবং বান্ধবীর নিকট বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে এবং সম্পূর্ণ ক্লাস মনোযোগ সহকারে করার চেষ্টা করবে। ইনশাল্লাহ এখান থেকেই তোমার সামনের পরীক্ষায় ভালো আউটপুট আসে বলে আশা রাখছি। তো আমরা ক্লাসের মূল পর্বে এখনই প্রবেশ করব। তখন আমরা একটি একটি করে দেখব, সেই সাথে ক্লাসের প্রত্যেকটি টপিক আমি অক্ষরে অক্ষরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বার উচ্চ অবস্থানে থাকে। অপশন এ তে রয়েছে আ, অপশন বি তে রয়েছে এ এবং অপশন সি তে রয়েছে রস্যু এবং ডি তে রয়েছে উ। এখান থেকে আমরা রাইট আনসারটি কোনটা পাবো সেটা আমরা দেখব। তার আগে তোমরা যারা এখানে লাইভে যুক্ত রয়েছো, তোমরা আমি দেখতে চাই যে তোমাদের এখান থেকে যারা যুক্ত রয়েছে তারা একটু উত্তরগুলো আমাদেরকে বলে বলে দিবে। ঠিক আছে, তো আমরা ক্লাসের শুরুতে যে প্রশ্নটি পেয়েছি, প্রশ্নটি আবারও বলছি যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বার উচ্চ অবস্থায় থাকে। তো আমরা এই বিষয়টিকে যদি একটু দেখি তাহলে আমরা পাই যে এখানে আমরা দেখব বাংলা পুরাতন ভূত বই ব্যাকরণ অনুযায়ী যে প্রথমে আমরা পাই রস্যই অথবা দীর্ঘই, তারপর রস্যু এবং দীর্ঘ, তারপরে আমরা পাই এ উ এ অ এবং কেন্দ্রীয় যে স্বরধ্বনিটা পাই সেটা হচ্ছে আ। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এখন যদি আমরা দেখি এই বিষয়টা যদি আমরা বিভাজন করি তাহলে আমরা সঠিক উত্তরটি খুব সহজে ক্যাচ আপ করতে পারবো। তাহলে এখানে বলা হয়েছে যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বার উচ্চ অবস্থায় থাকে, অর্থাৎ আমাদের জিহ্বাটা উচ্চ অবস্থায় থাকে কোথায়। আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ যে রয়েছে, এই যে এখান থেকে যে সারির যে রস্যই দীর্ঘ এবং হ্রস্ব এবং দীর্ঘ যে রয়েছে, এখানে উচ্চ জিহ্বার উচ্চ অবস্থানে কোথায় রয়েছে। তাহলে আমরা অপশন দেখতে পাচ্ছি এ তে রয়েছে আ, যেহেতু এখানে আর রয়েছে কেন্দ্র, তাহলে এটি উত্তর হবে না। তারপর দেখছি এর উচ্চারণ রয়েছে তার মানে উচ্চ থেকে নিচ, তার মানে উচ্চ মধ্য অবস্থানে রয়েছে, তাহলে এটি সঠিক উত্তর হবে না, তাহলে এটিও বাদ। তারপর দেখবো রস্যু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ অবস্থানে রয়েছে কি রস্যু, তাহলে এটি হচ্ছে আমাদের রাইট আনসার। এখন উ যে রয়েছে, উ কিন্তু রয়েছে আমাদের দেখতে পাচ্ছি যে উচ্চ মধ্য, তাহলে এটাও কিন্তু আমাদের উত্তর হবে না, তাহলে রাইট আনসার হচ্ছে কি রস্যু। তার মধ্যে আমরা বুঝতে পারলাম যে রস্যই দীর্ঘই অথবা রস্যু কিংবা দীর্ঘ এরা কিন্তু জিহ্বার উচ্চ অবস্থানে থাকে। তারপর যদি আমরা একটু দেখি যে উচ্চ অবস্থানে রয়েছে, আমরা যদি উচ্চ এই অবস্থান থেকে একটু নিচে নামি তাহলে এটা পাই উচ্চ মধ্য, তাহলে এটা আমরা পাই হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি। তার থেকে একটু নিচে নামলে আমরা পাবো নিম্ন মধ্য স্বরধ্বনি। এর থেকে যদি আরেকটু নিচে নামি তাহলে আমরা পাই নিম্ন স্বরধ্বনি। এখন এদের কিন্তু আবার অন্যভাবে বলা যায়, এক্ষেত্রে আমরা যে মাঝখানে যেই স্বরধ্বনিটা রয়েছে এটাকে বলা হয় কেন্দ্রীয়, মাঝখানে যে স্বরধ্বনিটা রয়েছে বলে কেন্দ্রীয়, এবং সম্মুখে যে বিষয়টা রয়েছে সেটাকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। তাহলে এটা সম্মুখ বা সামনে বা পূর্বে যে স্বরধ্বনি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই সিরিয়াল, এদেরকে বলা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। পরবর্তীতে যে বিষয়টা আমরা দেখব, এখানে এরা পিছনে যেহেতু অবস্থান করছে এদের তুলনায়, তাহলে এদেরকে বলা হয় পশ্চাৎ স্বরধ্বনি। ঠিক আছে, এখন আমরা যদি এই পাশ থেকে এদেরকে আবার ক্লাসিফিকেশন করি তাহলে অন্য অর্থ দাঁড়ায়। আমরা এদেরকে দেখব প্রথমে যেহেতু হ্রস্ব এবং দীর্ঘ রয়েছে, তাহলে এদের উচ্চারণ আমরা যদি বলি এদের হচ্ছে সংবিত, অর্থাৎ এরা হচ্ছে কি সংবিত স্বরধ্বনি। এই সংবিত থেকে যদি আমরা একটু নিচে নামি তাহলে আমরা পাই অর্ধ সংবিত, এখানে পাবো আমরা কি অর্ধ। আমরা দেখি আবার দেখব নতুন করে যে এখানে যে বিষয়টা রয়েছে, দেখবো আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমি আজকে আবার লিখে দিচ্ছি এ ও। এখান থেকে কিন্তু
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই কিন্তু প্রশ্ন থাকে। তাই এই বিষয়টির উপর আমি গুরুত্ব দিয়ে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখানে এদেরকে যেহেতু আমরা উচ্চ অবস্থানে পেয়েছি, তাদেরকে বলা হয় উচ্চ স্বরধ্বনি। এবং এই ক্ষেত্রে আমরা একটি বিষয় দেখেছি, যেহেতু কেন্দ্রে রয়েছে আর আ, এর উচ্চারণ হচ্ছে কেন্দ্রীয় স্বরধ্বনি। এবং এটা হচ্ছে কি উচ্চ, এটা হচ্ছে উচ্চ মধ্য, এটা হচ্ছে নিম্ন মধ্য, আর এটা হচ্ছে কি নিম্ন, আর এটি হচ্ছে কেন্দ্রীয়। এখন আমরা এদিকে দেখব। আমরা বলেছিলাম প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে সংবিত, ঠিক আছে? তো সংবিত থেকে যদি একটু নিচে নামি হয়ে যাবে অর্ধ সংবিত। অর্ধ সংবিত, অর্ধ সংবিত থেকে একটু নিচে নামলে সেটার উচ্চারণ হয়ে দাঁড়ায় অর্ধ বিবৃত, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। অর্ধ বিবৃত থেকে যদি আমরা একটু নিচে নামি তাহলে আর উচ্চারণ হয় বিবৃত। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে? তারপরে আমরা দেখব পরবর্তী প্রশ্ন। আমরা দেখব এখানে বলা হয়েছে, হ্যাঁ এটা উত্তর আমরা পেয়েছি। এখন আমরা দেখব এখানে বলা হয়েছে উপসর্গযুক্ত শব্দ কোনটি। এখানে উপসর্গযুক্ত শব্দ কোনটি বলা হয়েছে। আমরা দেখব উপসর্গযুক্ত শব্দ কোনটি। আমরা উপসর্গযুক্ত শব্দ কিভাবে চিনব সেটার একটা টেকনিক হচ্ছে যে আমরা সবাই জানি উপসর্গ শব্দের আদিতে বা পূর্বে বসে। তাহলে আমরা উপসর্গযুক্ত শব্দ চিনবার উপায় হচ্ছে যে শব্দের আদিতে যে উপসর্গ থাকবে সেই উপসর্গ আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে? উপসর্গ বাদ দেওয়ার পরে পরবর্তী যে অংশটা থাকবে সে অংশ যদি অর্থবোধক হয় তাহলে সেটি হবে উপসর্গযুক্ত শব্দ গঠিত, অন্যথায় এটি উপসর্গযুক্ত শব্দ গঠিত হবে না। তাহলে আমরা বিষয়টা দেখব। এখানে যে এ নাম্বার রয়েছে, এখানে বিদ্যা। এখানে আমরা যদি বিদ্যা যে রয়েছে, এই বিদ্যার প্রথমে যে উপসর্গটা হচ্ছে বি উপসর্গ। এখানে বি উপসর্গ বাদ দিলে যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে দ জ ফলা আকার, অর্থাৎ এটি কোনো অর্থবোধক শব্দ হয় নাই, তাহলে এটি কিন্তু আমাদের রাইট আনসার হবে না। পরবর্তী যে শব্দটা আমরা দেখব বিদ্রোহী। বিদ্রোহী, আমরা পরবর্তী শব্দ দেখব কি বিদ্রোহী। এখানে যদি একটু খেয়াল করে দেখো বিদ্রোহী যে শব্দটি রয়েছে, এখানে প্রথম যে শব্দটি রয়েছে বৌরসিকার বি, এখানে এটি কিন্তু একটি উপসর্গ। তাহলে আমরা এই উপসর্গ বাদ দিলে পরে যে অর্থটা পাচ্ছি সেটা হচ্ছে দ্রোহী, এটা হচ্ছে একটি অর্থবোধক শব্দ। তাহলে আমাদের যে নিয়ম ছিল যে উপসর্গ প্রথমে যে উপসর্গ থাকবে সেটি বাদ দিয়ে পরবর্তী যে অংশ থাকবে বা শব্দটি থাকবে সেই শব্দ যদি অর্থবোধক হয় তাহলে সেটি হবে উপসর্গযুগের শব্দ, ঠিক আছে? তাহলে এটি যদি আমাদের নিয়মের সাথে যেহেতু মিলে গেছে তাহলে এটি হচ্ছে কি রাইট আনসার। পরবর্তী শব্দগুলো আমরা দেখে নিব। বিষয়, এখানে যে শব্দটি রয়েছে বিষয়, এখানে বিষয়ের বি, বি একটি উপসর্গ, তাহলে আমরা বি কে বাদ দেই। পরবর্তী যে শব্দ রয়েছে মূর্ধন্য স অন্ত্যেষ্টি অ, তাহলে এটি কিন্তু একটি অর্থ হয় না, সুতরাং এটি কিন্তু আমাদের রাইট আনসার হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী যে শব্দ দেখব বিপুল। বিপুল, ঠিক আছে? এখানে বিপুলের যদি বি বাদ দেই তাহলে কিন্তু পুল থাকে, যেটি কোনো নির্দিষ্ট অর্থ হয় না, তাহলে এটিও কিন্তু আমাদের রাইট আনসার হবে না। তাহলে আমরা প্রথম যে রাইট আনসারটি পাচ্ছি সেটি হচ্ছে কি বিদ্রোহী। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে শিরচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। আমরা দেখব যে শিরচ্ছেদ যে শব্দটি রয়েছে মূলত এটি আগে কোন সন্ধি, অর্থাৎ শিরচ্ছেদ যে শব্দটি রয়েছে এটি মূলত কোন সন্ধি সেটা আগে দেখে নিব। আমরা একটি ছোট টেকনিকের মাধ্যমে বিষয়টা আমরা খুব সহজে জেনে নিব যে তিন সরীয়। তোমরা যদি এই টেকনিকটা মনে রাখো তোমরা খুব সহজেই বিসর্গ যুক্ত সন্ধি তোমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবে। তাহলে তিন সরীয় যে টেকনিকটা রয়েছে এখানে যদি আমরা দেখি, তিন সরীয় বলতে এখানে তিনটি স্বরকে বোঝানো হয়েছে, অর্থাৎ দন্তেশ, তালিবাস্য এবং মূর্ধন্য স, এই তিনটি স্বর। এছাড়া এখানে রয়েছে র, তারপর যে দীর্ঘ ইকার, যাকে দীর্ঘ ইকার, এবং রয়েছে উ। অর্থাৎ এই বিষয়গুলো যেই শব্দের মধ্যে থাকবে, এই বিষয়গুলো যে শব্দের মধ্যে বিদ্যমান থাকবে সেই শব্দই বলা হচ্ছে মূলত বিসর্গ সন্ধি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিরোচ্ছেদ যে শব্দটি রয়েছে এর মধ্যে কিন্তু এখানে কিন্তু তালিবাস্য রয়েছে, যেখানে এখানেও রয়েছে। তাহলে এই শব্দের সাথে এই শব্দ যেহেতু মিলে গেছে এটা ডেফিনেটলি হচ্ছে কি সন্ধি, বিসর্গ সন্ধি। এখন
বিসর্গ সন্ধি আমরা জানি যে যে বিসর্গ সন্ধি আমরা কিভাবে চিনব, অর্থাৎ দন্তস্ব, তালিবস্য, মূর্ধন্যস্ব, র, দীর্ঘই এবং উ, এই শব্দগুলো দ্বারা যে সন্ধি গঠিত হয় বিসর্গ সন্ধি। এবং আমরা বিসর্গ সন্ধি যখন করব, অর্থাৎ সন্ধি বিচ্ছেদ যখন করব, এই শব্দগুলোর পরিবর্তে তখন কিন্তু বিসর্গ কি হয়ে যাবে, কি হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে। অর্থাৎ এই শব্দগুলো বাদ যাবে, তার পরিবর্তে বিসর্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা শিরোচ্ছেদ শব্দে যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা শির, প্রথম অংশ অবশ্যই কিন্তু অর্থবোধক হতে হবে, শির, তারপরে শির, এখানে কিন্তু শির পেয়েছি, এই তালিবাসের পরিবর্তে একটা আমরা বিসর্গ নিয়েছি। ঠিক আছে, তারপরে ছ, একার ছে, দ, ছেদ, তাহলে এটা আমরা কি পেয়েছি, বিসর্গ সন্ধি। তো আমরা দেখে নেব আমাদের সেই সন্ধিবিদের সাথে কোনটা মেলে। এটা হয় না, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আনসার। এটাও হয় না, এটাও হয় না। আশা করি তোমরা খুব সহজেই বিসর্গ সন্ধি কিভাবে সন্ধি বিচ্ছেদ করতে হয় এবং কিভাবে বিসর্গ সন্ধি তোমরা চিনবে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার। তারপরে আমরা দেখব পরবর্তী প্রশ্নটা, আমরা দেখব পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে। এখানে হচ্ছে প্যাডাগজি এই শব্দটি রয়েছে, যে প্যাডাগজি যে শব্দটা রয়েছে, এটা এই পরিভাষা বা পারিভাষিক শব্দ। এই প্যাডাগজি শব্দের পারিভাষিক শব্দ বা পরিভাষাটা কি, এটা হচ্ছে মূলত তোমাদের মুখস্থ নির্ভর টপিকের উপর নির্ভর করে থাকে, এখানে কোনো টেকনিকের কাজ হয় না। তাহলে এই প্যাডাগজি শব্দের পারিভাষিক শব্দ, এটি কিন্তু বিসিএস প্রশ্নে এসেছে। প্যাডাগজি শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে, এখানে আমরা যদি দেখি শিক্ষা তত্ত্ব, এই শিক্ষা তত্ত্ব এটি হচ্ছে এই প্যাডাগজি শব্দের পারিভাষিক শব্দ। আশা করি বিষয়টি আমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা দেখব যে পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে। এখন হচ্ছে বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি, এটি বিপরীতার্থক শব্দ থেকে এসেছে। এখান থেকে আমরা দেখতে পারি যে বিপরীতার্থক বা সমার্থক এই শব্দগুলো থেকে প্রতি বছর একটি দুটি প্রশ্ন প্রতিটি পাবলিক ভার্সিটিতে এসে থাকে। ঠিক আছে, তো এই বিষয়গুলোর প্রতি তোমরা ফোকাস করি বেশি বেশি। তো আমরা দেখব এখানে বঙ্কিম যে শব্দটা বলা হয়ে রয়েছে, অর্থাৎ বঙ্কিমের বিপরীত শব্দ কি বলা রয়েছে। আমরা জানি এখানে বন্ধুর, এটা হবে না, এখানে বন্ধুর এর বিপরীত শব্দ যদি হয়, এটা বন্ধুর বিপরীত সবচেয়ে মসৃণ, এটা আমরা জেনে নিব। অসম, এটা হয় না, অসমের বিপরীত সসম, সুষম, এটা হবে না। বঙ্কিমের বিপরীত শব্দ হবে ঋজু। ঠিক আছে, অর্থাৎ ঋজু মানে হচ্ছে সোজা এবং বঙ্কিম মানে হচ্ছে বাঁকা, তাহলে দুটি শব্দ হচ্ছে পরস্পর বিপরীত শব্দ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা দেখব পরবর্তী প্রশ্নটা বলা হয়েছে, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো, এখানে একটি বিস্ময়সূচক চিহ্ন দেওয়া রয়েছে। বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা এখানে দেওয়া রয়েছে। প্রথম এতে দেওয়া হচ্ছে পদান্বয়ী অব্যয়, বি অনুসর্গ অব্যয়, সি অনন্বয়ী অব্যয় এবং ডি তে রয়েছে অনুকার অব্যয়। তাহলে আমরা দেখব যে এই শব্দটি মূলত কোন অব্যয়ের মধ্যে পড়েছে। ঠিক আছে, তো আমরা সঠিক উত্তরটি হচ্ছে, আমরা প্রথমে উত্তরটা বলে দেই। উত্তরটি হচ্ছে অনন্বয়ী অব্যয়। ঠিক আছে, অনন্বয়ী অব্যয় হচ্ছে এমন অব্যয় যে অব্যয় বাক্য থেকে বাদ দিয়ে দিলে সে বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ পায়। ঠিক আছে, অর্থাৎ এই অনন্বয়ী অব্যয় বাক্যে থাকলে যে অর্থ প্রকাশ করে বা অর্থবোধক হয়েছে বাক্যটি, যদি এই অনন্বয়ী অব্যয়ের মধ্যে সেই অব্যয়টি কোনো বাক্যে না থাকে, তারপরেও সে বাক্যটি অর্থবোধক হবে। আমরা যদি উদাহরণস্বরূপ বলি, দেখো এখানে রয়েছে মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ। ঠিক আছে, তো এখানে যে প্রথম যে বিষয়টা রয়েছে এটি মূলত হচ্ছে অনন্বয়ী অব্যয়। ঠিক আছে, আমরা বলতে পারি উফ বড্ড ব্যথা পেয়েছি, যে এই শব্দগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে মূলত কি অব্যয়, অনন্যই অব্যয়। তাহলে আমি যদি এই বাক্য থেকে এই মরি মরি শব্দ বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এই শব্দটা কি হয়, একটি অর্থবোধক শব্দ আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে অনন্যই অব্যয় চিনতে পারবো। তবে অনন্যই অব্যয় চেনার জন্য আরেকটি সহজ টেকনিক রয়েছে। এই শব্দে বিস্ময়সূচক চিহ্ন থাকে, কি চিহ্ন থাকে, বিস্ময়সূচক চিহ্ন থাকে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই বাক্যে দেখো একটি বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। ঠিক আছে, এবং আরেকটি বিষয় যদি আমরা খেয়াল করে দেখি, যে বাক্যে তো রয়েছে, আমরা যদি বাক্য থেকে তো কথাটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু শব্দটা একটা অর্থবোধক শব্দ বা মিনিংফুল শব্দ হচ্ছে। ঠিক আছে, আমরা দেখি তুমি ভারী সুন্দর ছবি আঁকো, তাহলে কিন্তু বাক্যটা একটা অর্থবোধক শব্দ পাচ্ছি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা তারপরে দেখব যে এখানে যে রয়েছে পদান্বয়ী অব্যয় এবং অনুসর্গ অব্যয়। মূলত এখানে অনুসর্গ অব্যয় যে রয়েছে, সে অব্যয়ের অপর নামই হচ্ছে পদান্বয়ী অব্যয়। এবং অনুসর্গ কিন্তু আমরা খুব সহজেই বুঝি। ঠিক আছে, শব্দের যে দিয়ে দিয়ে যে শব্দ রয়েছে, হতে থেকে হইতে যে বিভক্তি রয়েছে ই রয়েছে, সেগুলি হচ্ছে মূলত কি কি অব্যয়,
অনুসর্গ অব্যয়, ঠিক আছে, যাকে আমরা প্রিপজিশন বলি, আমরা ইংরেজিতে এটা পড়ে আসছি এই বিষয়টা। তাহলে অনুসর্গ অব্যয়ের অপর নাম হচ্ছে কি শব্দ? পদান্বয়ী অব্যয়। আমরা এখন পদান্বয়ী অব্যয় বা অনুসর্গ অব্যয় একটা টেকনিক দেই, বা টেকনিক বলতে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দেই যে তাহলে দেখো, এই বাক্যে আমরা যে পদান্বয়ী অব্যয় খুঁজি বা অনুসর্গ অব্যয় খুঁজি, তাহলে আমরা কিন্তু পাই দিয়ে, ঠিক আছে। তো তোমাকে দিয়ে এ কাজ হবে না, তাহলে এই বাক্যে পদান্বয়ী অব্যয় বা অনুসর্গ অব্যয় হচ্ছে দিয়ে। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছো। এরপরে রয়েছে অনুকার অব্যয়, ঠিক আছে। এরপরে রয়েছে কি অনুকার অব্যয়। মূলত অনুকার অব্যয় যে রয়েছে, অনুকার অব্যয়ের অপর নাম হচ্ছে ধনাত্মক বিরক্তি বা ধনাত্মক অব্যয়, ঠিক আছে। আমরা এই অব্যয় দ্বারা মূলত কোনো পশু পাখি বা মানুষের আওয়াজ বা শব্দ ইত্যাদি বোঝায়, এবং এই শব্দগুলো কিন্তু অনুভূতিজাত শব্দ হতে পারে, ঠিক আছে। আশা করি এই প্রত্যেকটি অব্যয় সম্পর্কে তোমরা ব্যাখ্যা পেয়েছো। পরবর্তীতে আমরা দেখব পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে। 7 নম্বর প্রশ্ন এখানে হচ্ছে নিচের কোনটি যৌগিক শব্দ, ঠিক আছে। আমরা দেখব নিচের কোনটি যৌগিক শব্দ। যৌগিক শব্দ চেনার জন্য তোমার একটি টেকনিক রয়েছে, যে টেকনিক তুমি ফলো করলে তোমার প্রত্যেকটি পরীক্ষায় আসা যৌগিক শব্দগুলো তুমি খুব সহজেই তুমি চিনতে পারবে এবং উত্তর করতে পারবে। তাহলে আমরা প্রথমে উত্তরটা লিখে নিব যে যৌগিক শব্দের উদাহরণ কোনটি। এখানে যৌগিক শব্দের উত্তরটি হচ্ছে মিতালি। বুঝতে পেরেছো? এখন আমরা টেকনিকটা যদি একটু তোমাকে বলে দেই, যে এই টেকনিকের মাধ্যমে তোমরা যে কোনো পরীক্ষায় খুব সহজেই যৌগিক শব্দগুলো চিনতে পারবে এবং উত্তর দিতে পারবে। তাহলে এই যে একটি টেকনিক রয়েছে, এই টেকনিকের মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত যৌগিক শব্দ খুব সহজেই চিহ্নিত করতে পারবে, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে তোমরা খুব সহজেই সেগুলো কিন্তু চিহ্নিত করে উত্তর করতে পারবে। তাহলে আমরা দেখে নেই, মধুর, রাধুনী, দুহিত্র, চিকামারা, পিত্রহীন, চালক, পাঠক, কর্তব্য, গুণবান, মিতালি। তো এই শব্দগুলো হচ্ছে মূলত কি শব্দ? যৌগিক শব্দ। আশা করি আজকের পর থেকে যৌগিক শব্দ সম্পর্কে তোমাদের যে ধারণা ছিল সেটি পরিষ্কার হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে? 8 নম্বর প্রশ্ন রয়েছে যে যথারীতি কোন সমাসের উদাহরণ। যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত। তাহলে আমরা সঠিক উত্তরটি আগে দেখে নিই, যে যথারীতি শব্দটি হচ্ছে মূলত অব্যয়ীভাব সমাস, ঠিক আছে। তো আমরা এখন অব্যয়ীভাব সমাস সম্পর্কে তোমরা তোমাদের যে ধারণা রয়েছে, এই সমাসটা অনেকের কাছে খুব কঠিন লাগতে পারে। আজকে ক্লাস করার পরে এই সমাস সম্পর্কে তোমার ধারণা একদম পরিপূর্ণ হয়ে যাবে, এবং এই সমাস সম্পর্কে তোমার যে ভুল ধারণা ছিল, ভয়ভীতি ছিল, তা একদম দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা দেখে নিব যে অব্যয়ীভাব সমাস কাকে বলে। তুমি অব্যয়ীভাব সমাস চেনার ক্ষেত্রে প্রথমে দেখবে এই সমাসের শুরুতে উপসর্গ ব্যবহার হয়ে থাকে। কি ব্যবহার হয়ে থাকে? উপসর্গ ব্যবহার হয়ে থাকে। এখন আমরা দেখব অব্যয়ী সমাস তুমি কিভাবে খুব সহজেই ধরতে পারবে। তাহলে আমরা অব্যয়ীভাব সমাসের জন্য একটি ছোট টেকনিক রয়েছে। যদি তুমি এই টেকনিকটি ফলো করে থাকো তাহলে খুব সহজেই তুমি অব্যয়ীভাব সমাস চিনতে পারবে। সো ওই টেকনিকটা আমরা দিয়ে দিচ্ছি। আহা, নিরপরাধ বেবিদের
উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। অর্থাৎ এখানে আ একটি উপসর্গ, হা একটি উপসর্গ, নির একটি উপসর্গ, বে একটি উপসর্গ, বি একটি উপসর্গ, উপ একটি উপসর্গ, প্রতি একটি উপসর্গ, যথা একটি উপসর্গ, উত একটি উপসর্গ। ঠিক আছে, তুমি যদি এই উপসর্গগুলো কোনো শব্দের পূর্বে দেখো তাহলে সেটি নিঃসন্দেহে কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখব যে পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে। 9 নম্বর প্রশ্নে রয়েছে যে এখানে জিজ্ঞাসা যে শব্দটি রয়েছে, এই জিজ্ঞাসা শব্দের সম্প্রসারিত প্রকাশ। ঠিক আছে, অর্থাৎ এখানে প্রশ্নে থাকতে পারে যে কোনটি জিজ্ঞাসা শব্দের সম্প্রসারিত প্রকাশ, যার অপর নাম হচ্ছে এক কথায় প্রকাশ। ঠিক আছে, অর্থাৎ কোনো পরীক্ষায় দেখা যায় যে এক কথায় প্রকাশ এই শব্দটি না থেকে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য সেখানে সম্প্রসারিত প্রকাশ লেখা থাকে। ঠিক আছে, তাহলে তোমরা বিষয়টি দেখবে যে জিজ্ঞাসা শব্দে আমরা সঠিক উত্তরটি আগে দেখে নিব যে উত্তরটা কি। জিজ্ঞাসা এর সম্প্রসারিত প্রকাশ, এর উত্তরটি হচ্ছে মূলত জয় করিবার ইচ্ছা। ঠিক আছে, জয় করিবার ইচ্ছা একে বলা হয় মূলত জিজ্ঞাসা। ওকে, তো আমরা দেখে দেব পরবর্তী প্রশ্নের উত্তরগুলো কি। এখানে রয়েছে যে জানিবার ইচ্ছা। জানিবার ইচ্ছা এর সম্প্রসারিত প্রকাশ বা এক কথা প্রকাশে কি বলে? আমরা কোনো কিছু জানার ইচ্ছাকে আমরা জিজ্ঞাসা বলে থাকি। ঠিক আছে, এবং অনেকে এটাকে আকাঙ্ক্ষা বলে থাকে। ঠিক আছে, অধিকাংশ মানুষ কিন্তু কিছু কথা বলার পরে কিছু কথা রেখে দেয়। ঠিক আছে, সেই কথা শোনার জন্য কিন্তু আমাদের একটা আগ্রহ থাকে, আমাদের একটা আকাঙ্ক্ষা থাকে। ঠিক আছে, সেটি মূলত হচ্ছে কি জানিবার ইচ্ছা। ঠিক আছে, আবার জানিবার ইচ্ছা আবার কোনো কিছু জানার জন্য তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে কিন্তু জিজ্ঞাসা করে থাকো। ঠিক আছে, অর্থাৎ সঠিক উত্তর এখানে জিজ্ঞাসাও দেওয়া যায়, আকাঙ্ক্ষাও দেওয়া যায়। ঠিক আছে, পরে আমরা দেখব হনন করিবার ইচ্ছা। এখানে হনন করিবার ইচ্ছা, এই হনন করিবার ইচ্ছাকে বলা হয় মূলত জিজ্ঞাসা। ওকে, হনন করিবার ইচ্ছাকে বলা হয় কি? জিজ্ঞাসা। পরে দেখবো যুদ্ধ করিবার ইচ্ছা। যার যুদ্ধ করিবার ইচ্ছা থাকে তাকে বলা হয় থাকে জুগুচ্ছা। কি বলা হয় তাকে? জুগুচ্ছা। এই দুইটা বিষয় আমরা দেখে নিব। তাহলে আমরা একই সাথে কিন্তু সঠিক উত্তরটি জানার পরে পরবর্তী প্রশ্নের উত্তর কি কি হবে সেই বিষয়টা কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, এখানে হনন করার ইচ্ছাকে বলা হয় থাকে জিজ্ঞাসা, যুদ্ধ করিবার ইচ্ছাকে বলা থাকে জুগুচ্ছা, আরেকটি থাকে যে বেঁচে থাকার ইচ্ছা। ঠিক আছে, এটা পরীক্ষায় দেখা যায় অনেক ক্ষেত্রে যে বেঁচে থাকার ইচ্ছাকে কি বলা হয় থাকে? বেঁচে থাকার ইচ্ছা, এটাও কিন্তু পরীক্ষায় থাকে। একে বলা হয় জিজিবিষা। কি বলা হয় তাকে? জিজিবিষা। অর্থাৎ বেঁচে থাকার ইচ্ছা তাকে বলা হয় থাকে জিজিবিষা। আশা করি এ সম্পর্কে তোমাদের যে ডাউট ছিল সেটা কি একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে? 10 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? একদম সহজ একটি উত্তর যে আমরা বাংলা ধাতু, অর্থাৎ একটা ধাতুর যে টপিক রয়েছে মূলত ক্রিয়াপদের, সেই ধাতু টপিক থেকে এটা প্রশ্ন এসেছে যে আমরা খুব সহজে বাংলা ধাতু কিভাবে নির্ণয় করতে হয়। সে বাংলা ধাতু মূলত একটি মাত্র টেকনিকের মাধ্যমে আমরা শত শত বাংলা ধাতু রয়েছে সে বাংলা ধাতুগুলো সম্পর্কে তোমাদের যে ব্যর্থ ধারণা রয়েছে সেগুলো আজকে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা দেখবো যে বাংলা ধাতু কাকে বলে, এই দৃষ্টান্তটা কোনটি বা উদাহরণটি কোনটি। প্রথমে আমরা বাংলা ধাতুর উত্তরটাকে দেখে নিব। এখানে বাংলা ধাতুর উত্তরটি হচ্ছে ক। এটা হচ্ছে মূলত বাংলা ধাতুর সঠিক উত্তর। পরবর্তী উত্তরটি কেন হলো না সেটা আমরা দেখে নিব। তার আগে আমরা দেখে নিব যে বাংলা ধাতু আমরা কিভাবে খুব সহজে চিনতে পারবো। ঠিক আছে, আমরা বাংলা তো একটি মাত্র শব্দের দ্বারা আমরা বাংলা তো চিনতে পারবো। সেই শব্দটা হচ্ছে মূলত তুই। ঠিক আছে, এই তুই শব্দটি দ্বারা আমরা মূলত কি চিনতে পারবো? বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে ক, আমরা তুইকে দেখো, তুইকে দিয়ে প্রশ্ন করি তুই ক, তুই খেল, তুই মার, তুই কাট, এই শব্দগুলো হচ্ছে মূলত কি শব্দ? খাঁটি বাংলা বা বাংলা ধাতু। ঠিক আছে, এখন তুই দ্বারা তুমি বলো তুই ক, এটা কিন্তু একটা অর্থ বা মিনিংফুল শব্দ ক্রিয়েট হচ্ছে। এখন আমি যে বলি তুই কত, এটা কিন্তু একটা মিনিংফুল শব্দ হয় না। ঠিক আছে, আমি যে বলি তুই বত, এটা কি হয়? এটা কিন্তু হয় না। আমি যদি তুই গট, এটা কি হয়? এটা হয় না। তার মানে যেই শব্দে কে তুমি তুই দ্বারা প্রশ্ন করলে একটি অর্থবোধক বা মিনিংফুল তুমি শব্দ পাচ্ছ, সেটি হচ্ছে মূলত বাংলা ধাতু। আশা করি এই বিষয়টা তোমরা সহজে বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা দেখব পরবর্তী প্রশ্ন।
পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে যে অপিনিহিতির উদাহরণ কোনটি, ঠিক আছে। অর্থাৎ এখানে ধ্বনি পরিবর্তন যে তোমাদের অধ্যায়টা রয়েছে বা চ্যাপ্টারটা নিয়েছে সেখান থেকে প্রশ্ন করা হয়েছে অপিনিহিতের উদাহরণ কোনটি। শুরুতে আমরা দেখে নিব অপিনিহিতি কি, ঠিক আছে। অপিনিহিত হচ্ছে যে রস্যইকে দীর্ঘই পরে রস্যই কিংবা দীর্ঘ যে আগে উচ্চারিত হয়ে থাকে সেগুলো হচ্ছে মূলত অপিনিহিতি, ঠিক আছে। তো আমরা দেখে নিব অপিনিহিতির সঠিক উত্তরটি কোনটি। এখানে আমরা বলেছি কি পরে রস্যইকার কিংবা রস্যকার যদি আগে উচ্চারিত হয় সেটি হচ্ছে মূলত অপিনিহিতি। তো এখানে আমরা দেখব, দেখো আজি, আজ যে শব্দটা রয়েছে আজ, আজি, আমরা যদি আজি শব্দটাকে ভাঙি তাহলে আমরা পাই কি আ বর্গীয় জ এবং রস্যই, ঠিক আছে। আ বর্গীয় জ এবং রস্যই, তাহলে আজি, তাহলে এখানে কি পরে একটি রস্যিকা রয়েছে, ঠিক আছে। আজিকে যদি আমি আজির পরিবর্তে কি রয়েছে আইজ, তাহলে দেখো যদি আমি লিখি আইজ, তাহলে দেখো ছিল কিন্তু রস্যিকার পরে কিন্তু এটা এসে গেছে আগে, তার মানে এটা হচ্ছে কি আমাদের যে কন্ডিশন রয়েছিল সেই কন্ডিশনের সাথে এটা মিলে গিয়েছে। যেহেতু মিলে গিয়েছে তাহলে এটি হচ্ছে অপিনিহিতির উদাহরণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিসের উদাহরণ, ঠিক আছে। শুরুতে আমরা দেখব জন্ম থেকে জন্ম, জন্ম থেকে জন্ম। মনে রাখবে যখন পরস্পর দুটি ব্যঞ্জন ধ্বনি আলাদা থেকে একই বা সমপর্যায়ে হয়ে থাকে, একই বা সমপর্যায়ে হয়ে যায় সেটি হচ্ছে সমীভবন। কি সমীভবন, ঠিক আছে। আরেকবার বলছি, যখন তোমরা দেখবে দুটি ব্যঞ্জন বর্ণ পরস্পর বা দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি পরস্পর সম্পৃক্ত বা সংযুক্ত অবস্থায় লেগে থাকে কিন্তু সেগুলো পরবর্তীতে গিয়ে সমবর্ণের হয়ে যায় সেটি হচ্ছে মূলত সমীভবন। কি হবে? সমীভবন। আশা করি এটা বুঝতে পারে তোমরা। এটা উদাহরণ হচ্ছে কিসের? সমীভবন। কিভাবে বুঝলাম আমরা সেটা আমরা দেখে নিব। এখানে হচ্ছে দন্ত ন যোগ ম ছিল কিন্তু এখানে হয়ে গেছে কি ম যোগ ম, অর্থাৎ সমবর্ণের হয়ে রয়েছে, ঠিক আছে। যেহেতু সমবর্ণের হয়েছে সেটা হচ্ছে কি সমীভবন। পরে আমরা দেখবো ডেস্ক থেকে ডেস্ক, ডেস্ক থেকে ডেস্ক। তো এরকম যদি কোনো শব্দ থাকে অর্থাৎ দুটি ব্যঞ্জনে পরস্পর পরস্পর জায়গা পরিবর্তন করেছে, যদি দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর পরস্পর জায়গা পরিবর্তন করে সেটি হয়ে যাবে ধ্বনি বিপর্যয়। কি হয়ে যাবে? ধ্বনি বিপর্যয়। আমরা দেখি যদি দেখি এখানে বলা রয়েছে ডেস্ক রয়েছে, ডেস্ক, ডেস্ক থেকে হয়ে গেছে কি ডেস্ক। এখানে ক ছিল আগে, এখানে হয়ে গেছে কি পরে। এখানে দন্তস্ব ছিল পরে, হয়ে গেছে কি আগে। যেহেতু এদের পরস্পর জায়গা পরিবর্তন করেছে তাহলে আমরা নিঃসন্দেহ হতে বলতে পারি কি ধ্বনি বিপর্যয়। তাহলে এটি কিসের উদাহরণ? ধ্বনি বিপর্যয়। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা দেখব অলাবু থেকে লাবু, অলাবু থেকে লাবু। দেখো এখানে শুরুতে ছিল অ, এখানে অ কিন্তু নাই, ঠিক আছে। তার মানে কি লোপ পেয়েছে। তাহলে কোনো শব্দের শুরুতে বা আদিতে বা পূর্বে যদি কোনো স্বরধ্বনি লোপ পেয়ে থাকে তাকে বলা হয় আদি স্বরলোপ। কি? আদি স্বরলোপ, ঠিক আছে। আর শব্দের শুরুতে কোনো কিছু যোগ হতো তো অন্য ছিল, এটা স্বরগ্রামের যে নিয়ম ছিল, অর্থাৎ স্বরগ্রামের বিপরীত শব্দকে বলা হয় স্বরলোপ, ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে শব্দের শুরুতে যদি কোনো স্বরধ্বনি লোপ পেয়ে থাকে তাকে বলা হয় আদি স্বরলোপ। তাহলে এই উদাহরণটা হচ্ছে মূলত কিসের? আদি স্বরলোপ। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে ধ্বনি পরিবর্তনের যে গুরুত্বপূর্ণ কিছু টপিক ছিল বা গুরুত্বপূর্ণ কিছু অংশ ছিল, সে অংশ ছিল একটি কি সমীভবন, ধ্বনি বিপর্যয়, আদি স্বরলোপ এবং হচ্ছে অপিনিহিতি। এগুলো সম্পর্কে তোমাদের যে ভয়ভীতি ছিল আশা করি এই তোমাদেরকে একদম ধরে ধরে বোঝানোর পরে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে আমি একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে শরতের শিশির, ঠিক আছে। এটা মূলত বাগধারা থেকে এসেছে এই প্রশ্নটি। শরতের শিশির বাগধারাটির অর্থ কি, ঠিক আছে। এগুলো মূলত এক কথায় উত্তর মুখস্থ টাইপের কথাবার্তা, এগুলোর জন্য কোনো ধরনের তোমাদের টিপস হিন্ট দরকার হয় না, ঠিক আছে। শরতের শিশির এর বাগধারার অর্থ হচ্ছে মূলত এখানে রয়েছে শরতের মিউলি ফুল, এটা তো অবশ্যই হবে না। শরতের শোভা, এটিও হবে না। তারপরে আমরা দেখব সুসময়ের সঞ্চয়, এটাও হবে না। রাইট আনসার হচ্ছে সুসময়ের বন্ধু। রাইট আনসার কি? সুসময়ের বন্ধু। অর্থাৎ শরতের শিশির বাগধারাটি অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন যা বলা হয়েছে 13 নম্বরে জ্যোৎস্না, খুব সুন্দর একটি নাম জ্যোৎস্না, এটি মূলত মেয়েদের নাম হয়ে থাকে মূলত জ্যোৎস্না। তাহলে বেদের মেয়ে জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ, ঠিক আছে।
এখানে জুস্না বলা রয়েছে। এই জুস্না হচ্ছে মূলত কোন শব্দ? আমরা একটা কিন্তু গান শুনেছি যে বেদের মেয়ে জুস্না, ঠিক আছে? বেদের মেয়ে জুস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জুস্না ফাঁকি দিয়েছে, ঠিক আছে? এই গানটা কিন্তু সবার একটি পরিচিত এবং কমন একটি গান। তোমরা জুস্না দেখবো, ঠিক আছে? জুস্না কোন শ্রেণীর শব্দ? এটা আমরা শুরুতেই জুস্না শব্দের যে উত্তরটি সেটাকে দেখে নিব। আমরা দেখব অদ্য যে তৎসম, ঠিক আছে? মূলত জুস্না শব্দটি কি? অদ্য তৎসম একটি শব্দ, ঠিক আছে? এখন আমরা অনেকেই অদ্য তৎসম শব্দ সম্পর্কে তেমন ধারণা নেই। আজকের ক্লাসে এখন আমি তোমাদেরকে অদ্য তৎসম শব্দে একটি টেকনিক রয়েছে, এই টেকনিকটি তোমাদেরকে আমি শিখিয়ে দিব। আজকের পর থেকে যত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকুক, ইনশাল্লাহ নিশ্চিত দিয়ে বলতে পারি এই টেকনিকের মাধ্যমে তোমরা সমস্ত পরীক্ষায় এই অদ্য তৎসম শব্দকে উত্তর করতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা সেই টেকনিকটা এখন দেখে নিব। টেকনিকটা হচ্ছে, গ্রামের গিন্নি জুস্না তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নেমন্তন্ন করল, ঠিক আছে? টেকনিকটা কিন্তু খুব সুন্দর একটি টেকনিক, যে গ্রামের গিন্নি জুস্না তার পরাণের স্বামী সুরুজের শ্রাদ্ধে সকলকে নেমন্তন্ন করলো। এখানে গ্রাম যে শব্দটি রয়েছে, গ্রাম থেকে গ্রাম, তাহলে গ্রামের শব্দটি অদ্য তৎসম, পরে গিন্নি এই শব্দটি অদ্য তৎসম, জুৎস্না জুৎস্না থেকে এসেছে মূলত যে শব্দটি রয়েছে জুৎস্না, মূলত জুৎস্না শব্দ থেকে এসেছে কি? এই জুৎস্না, ঠিক আছে? এই জুৎস্না থেকে এসেছে মূলত বেদের মেয়ে জুৎস্না। তারপরে দেখব পরাণ, প্রাণ থেকে এসেছে পরাণ, স্বামী থেকে স্বামী, সূর্য থেকে সুরুজ, ঠিক আছে? শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ, তারপরে হচ্ছে নিমন্ত্রণ থেকে এসেছে মূলত নেমন্তন্ন, ঠিক আছে? তাহলে এই শব্দটি মূলত তৎসম শব্দ ঠিক ছিল, সেই তৎসম শব্দকে একটু বিকৃত করে বলা হয়েছে যে শব্দ, সেগুলো হচ্ছে মূলত অর্ধ তৎসম শব্দ। আশা করি এই যে টেকনিকটা রয়েছে, এই টেকনিকের মাধ্যমে আজকের পর থেকে তোমাদের অর্ধ তৎসম শব্দ পরীক্ষায় চিহ্নিত করতে ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে কি বলা রয়েছে? 14 নম্বর যে প্রশ্ন রয়েছে, যে সাধু উচ্চারিত এই যে ভাষাটা রয়েছে, সাধু চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়, ঠিক আছে? আমরা দেখব সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্য মূলত, দেখি উত্তরটা হচ্ছে মূলত এখানে বিশেষণ ক্রিয়া, এটি হবে না। বিশেষণ বিশেষণ এটা তো একদমই হবে না। তারপরে বিশেষ্য ক্রিয়া, ক্রিয়াতেও হবে কিন্তু বিশেষ্য হবে না, তাহলে এটাও হবে না। তাহলে রাইট আনসার হচ্ছে এটা। অর্থাৎ সাধু চলিত ভাষার মূল পার্থক্য আমরা ক্রিয়াতে দেখতে পারি এবং সর্বনামে দেখতে পারি, ঠিক আছে? সর্বনাম এবং ক্রিয়া এই দুটি মূলত তার থেকে তাহা, তাহা থেকে অন্য কিছু, ঠিক আছে? তার থেকে তাহা, তাহা থেকে তাহারা, তারপরে ক্রিয়া থেকে করতে থেকে করিতে, চলতে থেকে চলিতে, খেলতে থেকে খেলিতে, এরকম যে শব্দগুলো রয়েছে মূলত এগুলো কিন্তু আমরা পরিবর্তন দেখতে পাই সাধু এবং চলিত ভাষার মূল পার্থক্যে, ঠিক আছে? আশা করি এই বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব যে 15 নম্বর হচ্ছে হ্যান্ড আউট, ঠিক আছে? এটা একটা পারিভাষিক শব্দ, খুব কমন একটি পারিভাষিক শব্দ, এটা বিসিএস এ ছিল। হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে, এখানে পরিভাষা আমরা যদি দেখি যে হ্যান্ড আউট মানে হচ্ছে হ্যান্ড আউটের শুদ্ধ পরিভাষা জ্ঞানপত্র, এটা তো একদমই হবে না। তথ্যপত্র হবে না, হস্তপত্র দন্তনেগা না, এটাও হবে না। হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা বা পারিভাষিক শব্দ হচ্ছে প্রচারপত্র, ঠিক আছে? দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন শব্দটি উপসর্গটি ভিন্ন অর্থে গঠিত হয়েছে, ঠিক আছে? আবারও বলছি, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস, ঠিক আছে? এখান থেকে আল্লাহ চাইলে এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, এবং কি এই যে আমি যে তোমাদেরকে আজকে ব্যাকরণের আলোকে যে প্রশ্নগুলো করছি, এখানে এই রিলেটেড প্রশ্ন কিন্তু প্রত্যেকটি পরীক্ষা আসে থাকে, ঠিক আছে? তো হেলায় ফেলায় সময় নষ্ট না করে
এই যে টপিকগুলো যে আমরা তোমাদেরকে আজকে পড়াচ্ছি, এই টপিকগুলোর প্রতি একটু ফোকাস দিও, ঠিক আছে? ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভালো আউটপুট পাবে বলে আশা করা যায়। দেখবো কোন শব্দটি উপসর্গটি ভিন্ন অর্থে, ঠিক আছে? এখানে বলা হয় না কোনটি উপসর্গ, এটা বলে নাই, বলা হচ্ছে কোন উপসর্গটি ভিন্ন অর্থে গঠিত রয়েছে, ঠিক আছে? আমরা দেখব এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি উপসর্গের শুরুতে কিন্তু উপশব্দটি রয়েছে, যেটি একটি উপসর্গ, ঠিক আছে? এখন উপভোগ, উপগ্রহ, উপসাগর, উপনেতা, এই 4টি শব্দ থেকে কোনটি ভিন্ন অর্থে গঠিত হয়েছে? অর্থাৎ এখানে 3টি শব্দ একই অর্থে এবং একটি যে শব্দ রয়েছে সেই শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। দেখব আমরা এখানে সঠিক উত্তরটি যদি আমরা বলে দিই তাহলে সেটি হচ্ছে হ্যাঁ, উপভোগ। এই যে উপভোগ যে শব্দটি রয়েছে, তোমরা বাংলা ব্যাকরণ মুনির চৌধুরী যদি পুরাতন বইটি দেখো বা তোমাদের গাইডে রয়েছে এই শব্দগুলো, যে ওই শব্দ কিন্তু এটা খুব পরিষ্কারভাবে বলা রয়েছে যে উপভোগ শব্দটি মূলত বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এই উপভোগ শব্দটি মূলত কি অর্থে? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। এবং পরবর্তী যে 3টি শব্দ রয়েছে, এই পরবর্তী 3টি শব্দ মূলত ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে উপভোগ শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে এবং উপগ্রহ, উপসাগর এবং উপনেতা, এই 3টি কিন্তু শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক্ষুদ্র অর্থে, ঠিক আছে? উপনেতা এটা কিন্তু নেতার যে পরে যে পর্যায় সেটা হচ্ছে উপনেতা। আরেকটি হচ্ছে পাতিনেতা। কি নেতা? পাতিনেতা। পাতিনেতা বলতে কিন্তু ছোট নেতাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? পাতিনেতা কিন্তু কি করতে, আমি যদি বলি পাতিনেতা, ঠিক আছে? এটা কিন্তু ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। পাতি হাঁস যদি বলে সেটা কোন অর্থে? ক্ষুদ্র অর্থে। বুঝতে পেরেছো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন আমরা দেখব 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন শব্দগুচ্ছ শুদ্ধ? এখান থেকে এই বানান শুদ্ধিকরণ থেকে প্রত্যেকটি ভার্সিটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে, তাহলে তোমরা এই বিষয়টির উপর কিন্তু বেশি বেশি ফোকাস করবে, ঠিক আছে? আমরা দেখব যে নিচের কোন শব্দগুচ্ছ শুদ্ধ। আমরা সঠিক উত্তরটি আগে দেখে নেই। এখানে সঠিক উত্তরটি হচ্ছে এটি, অর্থাৎ সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, অপশনটি হচ্ছে কি সঠিক উত্তর। এখানে তোমরা একটি বিষয় ফলো করবে, অনেকেই কিন্তু পরীক্ষার সময় দেখে না শুদ্ধ, এই শুদ্ধর আগে কিন্তু অ থাকতে পারে, অর্থাৎ অশুদ্ধ, এবং পরে কিন্তু নয় যে শব্দটা, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। এই বিষয়টা কিন্তু আগে তোমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে? অনেকে কিন্তু মনে করে যে শব্দগুচ্ছ শুদ্ধ অশুদ্ধ দেখা টাইম নাই, শুদ্ধ শব্দটি কিন্তু তার চোখের মধ্যে আগে পড়ে এবং তার একটা দেখে নেই, কিন্তু এখানে অশুদ্ধ থাকতে পারে। এই বিষয়টার প্রতি তোমাদেরকে নজর রাখা উচিত, ঠিক আছে? তাহলে এখানে সি নাম্বার হচ্ছে রাইট আনসার, অর্থাৎ মরুদ্যান, নিয়ৃত্ত এবং শশীভূষণ, এই 3টি শব্দ মূলত হচ্ছে শুদ্ধ উচ্চারণ। পরবর্তী শব্দগুলো কেন শুদ্ধ হলো না সেটা আমরা দেখে নিব। এখানে নিশিথিনী বানানটা শুদ্ধ, দুর্বিষহ এই বানানটা শুদ্ধ না, স্নেহাশিস এটাও শুদ্ধ, ঠিক আছে? দুর্বিষহ বানানটা যদি আমি সঠিক বানান লিখে দিই তাহলে সেটা হচ্ছে দুর্বিষহ, ঠিক আছে? তাহলে দুর্বিষহ বানানের সঠিক এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? পরে দেখো প্রজ্বলন, এটা কিন্তু একটা ভুল। আনুষঙ্গিক এটাও ভুল। স্থায়িত্ব শাসন এই বানানটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সঠিক রয়েছে, ঠিক আছে? তাহলে এর যদি আমি সঠিক বানানটি লিখি সেটি হচ্ছে প্রজ্বলন, অর্থাৎ একটি বর্গীয় যোগ হবে, ঠিক আছে? তারপরে দেখো আনুষঙ্গিক, কখনো আনুষঙ্গিক হয় না, হয় আনুষঙ্গিক। কি হয়? আনুষঙ্গিক, ঠিক আছে? আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, অঞ্জলি, আলী, আবলি কোনো শব্দের শেষে থাকলে সেটা দীর্ঘকার ব্যবহৃত না হয় রসিকার ব্যবহার হয়। এই নিয়মের সাথে যেহেতু মিলে গেছে, এটি রাইট আনসার। সমৃদ্ধশালী, সমৃদ্ধের সাথে কখনো শালী হয় না, মনে রাখবে যার সম্পদ আছে তার শালী আছে। কি আছে? যার সম্পদ আছে তার শালী আছে, এটা কখন কখন হবে? সম্পদের সাথে শালী হবে, ঠিক আছে? কিন্তু সমৃদ্ধের সাথে কখনো শালী হবে না, ঠিক আছে? সম্পদ থাকলে শালী দিবে, সম্পদ থাকলে দিবে শালী, কিন্তু সমৃদ্ধের সাথে কখনো শালী হবে না, পরিষ্কার কথা, ঠিক আছে? তাহলে সমৃদ্ধের সাথে কখনো কিন্তু হবে কি হবে না? শালী হবে না, শুধু সমৃদ্ধ হবে। সক্ষতা নিজে একটি বিশেষ্য, বিশেষের সাথে যদি তুমি আবার তাপত্য যুক্ত করো তাহলে এটা কিন্তু হয়ে যাবে বাহুল্য বিষয়, দুষ্ট, ঠিক আছে? দুষ্ট আর আমরা দেখতে চাই না, দুষ্টকে আমরা কেটে দিব। তাহলে এখানে হচ্ছে সক্ষ, সক্ষ এটি হচ্ছে কি বিশেষ্য। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, ঠিক আছে? আমরা দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যা বলা রয়েছে যে নিচের যে কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে, ঠিক আছে? এখানে নত্যবিধি অনুযায়ী মূর্ধন্যের কোনটি ব্যবহার হয়েছে আমরা এটা দেখব। শুরুতে আমরা রাইট আনসারটি দেখে নিব।
এখানে নিচের কোন শব্দে নত্যবেদী অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? এখানে কিন্তু প্রত্যেকটির মধ্যে দেখো আমরা মূর্ধন্য দেখতে পাচ্ছি, দেখছো প্রত্যেকটি শব্দের মধ্যে মূর্ধন্যের উপস্থিতি রয়েছে। এখান থেকে কোন শব্দটি নত্যবেদীর আলোকে গঠিত হয়েছে সেই শব্দ আমরা দেখে নেব। আমরা সঠিক উত্তরটি হচ্ছে এখানে কল্যাণ, পবন, নিক্ষণ, বিপণীর মধ্যে রাইট আনসার হচ্ছে প্রবন। ঠিক আছে, এখানে যেহেতু র রয়েছে, র ফলা রয়েছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূর্ধন্য, এটা হতে পারে, এটি হচ্ছে রাইট আনসার। পরে যে শব্দগুলো হচ্ছে কল্যাণ, নিক্ষণ, বিপণী, এটি হচ্ছে মূলত যে নৃত্য, ঠিক আছে, যার কোনো নিয়ম নেই, এগুলো হচ্ছে নিয়মের বহির্ভূত। ঠিক আছে, এখানে কিন্তু তোমরা তোমাদের পুরাতন বইয়ে বা গাইডে অনেক জায়গায় কিন্তু তোমরা এখানে নত্য সত্যবিধির যে নৃত্য এগুলো রয়েছে, নৃত্য যে শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা চাইলে মুখস্থ করে নিতে পারো কবিতার আকারে। যেমন বলি, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণ মন বেণুবিনা কঙ্কন কণিকা সুনিত মণি স্থানগুণ পূর্ণ বাণী আপন লাবণ্য বাণী চিক্কন নিক্কন তিন কফুনি বণিকপন, এই যে শব্দগুলো রয়েছে এগুলো মূলত নত্য বিধির আলোকে হবে না, এগুলো হচ্ছে মূলত নিত্য। ঠিক আছে, এই শব্দগুলো তোমরা বই থেকে দেখে নেবে, পারলে মুখস্থ করে নিও। অধিকাংশ পরীক্ষায় কিন্তু নত্য শতবিধান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে যে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা, ঠিক আছে, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা স্বর বর্ণ কয়টি? ঠিক আছে, এখানে কিন্তু বলে নাই যে অর্ধমাত্রার বর্ণ, ঠিক আছে, শুধু অর্ধমাত্রার বর্ণ কিন্তু এখানে বলে নাই। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু শুধু যে অর্ধমাত্রা রয়েছে সেই বিষয়টা কিন্তু বলে নাই, এখানে বলা হয়েছে যে স্বরবর্ণ, স্বরবর্ণ বলা হয়েছে। ঠিক আছে, খেয়াল রাখবে। এখানে একটা টেকনিক রয়েছে, মূলত টেকনিকে পরে যাই। টেকনিকে যাওয়ার আগে আমরা দেখে নিব বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি রয়েছে। ঠিক আছে, আমরা জানি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা রয়েছে একটি। কয়টি রয়েছে? একটি। তাহলে এটা হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, অনেকে কিন্তু ভুল করে দেওয়া থাকে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা পড়ে আসছে যেহেতু 32, 8, 10, এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা খুব সহজেই অর্ধমাত্রা, পূর্ণমাত্রা এবং মাত্রাহীন বর্ণগুলো আমরা ধরে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা জানি যে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ রয়েছে 32টি। ঠিক আছে, এই 32টাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাই 26 যোগ 6, 26 যোগ 6, অর্থাৎ এই 26 যে রয়েছে এরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, এরা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ রয়েছে 26টি এবং পূর্ণমাত্রার স্বরবর্ণ রয়েছে কয়টি? পূর্ণমাত্রার স্বরবর্ণ রয়েছে 6টি। কয়টি? 6টি। মোট মোট পূর্ণমাত্রা হচ্ছে কয়টি? 32টি। মোট পূর্ণমাত্রা কয়টি? 32টি। সেখানে 26টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, পূর্ণমাত্রা ব্যঞ্জন বর্ণ 26টি এবং পূর্ণমাত্রা স্বরবর্ণ হচ্ছে কয়টি? 6টি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী দেখবো 8। আমরা যে 8 কি ভাঙি, 7 যোগ 1, এটা হচ্ছে মূলত 8 হইলো। এখানে 7 আগের মতোই, 7 হচ্ছে অর্ধমাত্রা। ঠিক আছে, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 7টি এবং অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে কয়টি? 1টি। এই যে সেটি হচ্ছে কি? রি। এখানে রি হচ্ছে মূলত অর্ধমাত্রার একমাত্র স্বরবর্ণ। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি মোট বলতো তাহলে কিন্তু 8টি হতো। এখন যদি স্বরবর্ণ কয়টি না থেকে যদি থাকতো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি, যদি থাকতো বাংলা বর্ণমালায় অর্ধমাত্রায় বর্ণ কয়টি, তখন কিন্তু উত্তর হতো 8। ঠিক আছে, যেহেতু এখানে বলা হচ্ছে স্বরবর্ণ সেহেতু হয়েছে কিন্তু 1। যদি প্রশ্ন থাকতে পারতো নিচের কোনটি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ, এখানে কিন্তু দিতে হতো অ, আ, রি, এ, তখন কিন্তু উত্তর হতো কি? রি। আশা করি এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে 10। এখানে 10 হচ্ছে কি? শূন্যমাত্রা বা মাত্রাহীন বর্ণ। মোট হচ্ছে কত? 10টি। শূন্যমাত্রা বা মাত্রাহীন, একে যদি আমরা ভাঙি আমরা পাই 6 যোগ 4, অর্থাৎ এখানে মাত্রাহীন বা শূন্যমাত্রা ব্যঞ্জনবর্ণ হচ্ছে 6টি এবং মাত্রাহীন বা শূন্যমাত্রার স্বরবর্ণ হচ্ছে কয়টি? 4টি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে আমি আকুল নিদাক তিয়াসা আমি রুদ্র রুদ্র রবি। এখানে কয়টি উপসর্গ রয়েছে? আশা করি এটা তোমরা সবাই পারবে। এখানে এরকম প্রশ্ন থাকে যেমন সমবিবর, হ্যাঁ, অতি সাহায্য, এরকম কিছু শব্দ থাকে। এই শব্দগুলোকে দিয়ে বলা থাকে যে এই শব্দগুলোকে নিচের এই শব্দতে কয়টি উপসর্গ রয়েছে। এরকম প্রশ্ন কিন্তু এখন বহু আসতেছে। ঠিক আছে, প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষায় 1টি 2টি প্রশ্ন এখন থাকে। তাহলে এই টপিকের উপর কিন্তু তোমাদের কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, আমরা এখন দেখব
আমি আকুল নিদাক তিয়াসা, আমি রুদ্র রুদ্র রবি, এখানে কয়টি উপসর্গ আছে? ঠিক আছে, এখানে কয়টি উপসর্গ আছে আমরা যদি আগে উত্তরটি দেখি। এখানে উপসর্গ দেখবো আগে। ঠিক আছে, উপসর্গ আমরা কিভাবে আইডেন্টিফাই করব? উপসর্গ শব্দের শুরুতে বসে এবং এরপর একটি শব্দ বসবে, যে শব্দটি অর্থবোধক বা মিনিংফুল হতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে উপসর্গ চেনার আমাদের শর্ত। তাহলে শর্ত অনুযায়ী দেখবো যে আর রয়েছে, কিন্তু মি কোনো উত্তর হয় না, এটা হবে না। আকুল, ঠিক আছে, এখানে আকুলের এটা কিন্তু একটি উপসর্গ এবং কুলের কিন্তু নিজস্ব একটা অর্থ রয়েছে। তাহলে কালাম একটি পাইছি। পরে দেখবো নিদাক, দেখো নি কিন্তু একটা উপসর্গ, দাগ এটাও কিন্তু একটা অর্থ রয়েছে। তাহলে এই যে আমরা আরেকটি উপসর্গ পেয়েছি, তাহলে কয়টি হচ্ছে? দুইটি। তিয়াসাটা হয় না, আমি রুদ্র রুদ্র রবি এখানে হয় না, তার মানে এখানে এক যোগ এক অর্থাৎ কয়টি উপসর্গ পেয়েছি আমরা? দুইটি উপসর্গ পেয়েছি। ঠিক আছে, কয়টি পেয়েছি? দুইটি। অপশন 2 রয়েছে যেহেতু, এটি হচ্ছে রাইট আনসার। খুব সহজে আমরা উপসর্গগুলো নির্ণয় করতে পারবো যদি সেই টেকনিক আমাদের মনে থাকে। ঠিক আছে, দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, এটি কোন জাতীয় বাক্য? আমরা কিন্তু বাক্য থেকে প্রতি বছর প্রশ্ন দেখতে পারি। সো বাক্যের যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলো, সেই চ্যাপ্টারের প্রতি তোমাদের কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, আমরা জানি যে বাক্যটি হচ্ছে মূলত মিশ্র বা জটিল বাক্য। কি বাক্য? মিশ্র বাক্য বা জটিল বাক্য। ঠিক আছে, এখন প্রশ্ন রয়েছে যে মিশ্র বা জটিল বাক্য আমরা কিভাবে চিনব? মিশ্র বা জটিল বাক্য আমরা চিনব খুব সহজেই। মনে রাখবে একটি কথা, যে বাক্যে জুড়াই জুড়াই থাকবে, অর্থাৎ একজন আরেকজনের ছাড়া বাঁচবে না। ঠিক আছে, একজন থাকলে আরেকজন থাকবে, একজন না থাকলে আরেকজন থাকবে না, অর্থাৎ কেউ কাউরে ছাড়া বাঁচবে না, সেই বাক্যটি হচ্ছে মূলত কি বাক্য? মিশ্র বা জটিল বাক্য। মিশ্র বা জটিল বাক্য। এখানে দেখতে পাচ্ছি আমরা উদাহরণস্বরূপ যে কথাটি রয়েছে আর এখানে সেই রয়েছে। ঠিক আছে, যেই সে যা তা যখন তখন যেমন তেমন যেখানে সেখানে, এই কথাগুলো যদি থাকে অর্থাৎ জোড়া জোড়ায় থাকে, আমরা খুব সহজে বুঝে নিব সেটি মিশ্র বাক্য অথবা জটিল বাক্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে বলা হচ্ছে কোনটি অপ্রাণীবাচক শব্দের বহু বচনে ব্যবহৃত হয়েছে? অর্থাৎ বচন থেকে একটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কোনটি অপ্রাণীবাচক শব্দের ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, বচন থেকে একটি প্রশ্ন রয়েছে। এই বাক্যে আমরা দেখব অপ্রাণীবাচক শব্দের ক্ষেত্রে কোন বচন ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, সেগুলো আমরা দেখে নিব। তাহলে উত্তরটি হচ্ছে, এখানে আমরা পরে দেখি, এখানে বৃন্দ যে শব্দটি রয়েছে এটা মূলত উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত, যেমন শিক্ষক বৃন্দ। ঠিক আছে, তাহলে এটি হবে না বর্গ, এটি হবে না ব্যক্তিবর্গ, এটিও হয় না, যেহেতু এটি উন্নত প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরবর্তী অপশনটি রয়েছে কি? সকল। ঠিক আছে, সকল, সব, সমূহ, এই প্রশ্ন, এই অপশনগুলো যদি থাকে বা এই শব্দগুলো যদি তুমি দেখতে পাও, এগুলো মূলত প্রাণীবাচক অপ্রাণীবাচক সকলের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে, যেমন বলি পাখি সব করে রব, এখানে কিন্তু পাখি সব। ঠিক আছে, আবার বলি আমরা লোক সকল, ব্যক্তি সমূহ, এরকম থাকে। ঠিক আছে, তাহলে এটিও হবে না। তাহলে একটি অপশন পেয়েছি গ্রাম। ঠিক আছে, গ্রাম শব্দটি মূলত হচ্ছে অপ্রাণীবাচক শব্দ। ঠিক আছে, আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটি হচ্ছে কি? রাইট আনসার। বুঝতে পেরেছো? দুঃখিত। এখন আমরা দেখব পরবর্তী প্রশ্নটি, যে এখানে বলা রয়েছে ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেই শব্দে ব ফলার উচ্চারণ হবে না। কোন অপশন যে রয়েছে, শব্দগুলো রয়েছে, কোন অপশনের শব্দগুলোতে ব ফলার উচ্চারণ হবে না? ঠিক আছে, আমরা উচ্চারণের নিয়মে থেকে ব ফলার নিয়ম পেয়েছি। সেই ব ফলার নিয়মে কিন্তু সুন্দর করে বলা রয়েছে যে শব্দের আদিতে যদি ব ফলা বসে, শব্দের আদিতে বা শুরুতে যদি ব ফলা থাকে, তাহলে সে ব ফলার শব্দ উচ্চারিত হবে না। ঠিক আছে, তো শব্দের আদিতে দেখো যদি ব ফলা পেয়ে থাকো, তাহলে সেটি হচ্ছে রাইট আনসার। এখানে কিন্তু শ্বশুর। ঠিক আছে, শ্বশুর শব্দের আদিতে বর যেহেতু রয়েছে, সেখানে ব ফলা কিন্তু উচ্চারণ হবে না, আর এটি হচ্ছে মূলত রাইট আনসার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা আরো কিছু শব্দ পেয়েছি যে শব্দের আদিতে যদি ব ফলা থাকে তাহলে সেটাকে উচ্চারিত হয় না, কিন্তু শব্দের মধ্যে কিংবা শব্দের শেষে যদি ব ফলা উচ্চারিত হয়, তাহলে সেই ব ফলার উচ্চারণ কিন্তু দ্বিত্ব হয়ে থাকে। ব ফলার উচ্চারণ কি হয়ে থাকে? দ্বিত্ব হয়ে থাকে। এই বিষয় তোমাদের বুঝতে হবে। এখন আমরা দেখি যে অশ্ব, অশ্ব পেয়েছি, এটাকে যদি বানি, তাহলে আমরা পাবো অশ্ব, অর্থাৎ কি দ্বিত্ব হয়েছে। পরে পক্ষ, এটা বুঝতে পেরেছি। পরে বিশ্বাস,
এখানে দন্তস্বর জন্য তালিবাস হয়ে গেছে। বিষয়গুলো বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। তাহলে এটি ছিল শ্বশুর, এই শব্দটি রাইট আনসার। কারণ কি? কারণ হচ্ছে যে শব্দের আদিতে যেহেতু বফলা রয়েছে আর সেই বফলা উচ্চারিত হবে না, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে বলা রয়েছে নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ, নিচের কোনটি নিত্য নরবাচক শব্দ বা পুরুষবাচক শব্দ, ঠিক আছে। এখানে নিত্য পুরুষবাচক শব্দ বাবা, বাবার নারীবাচক শব্দ হয়, তাহলে এটি উত্তর হবে না। নেতা, নেতা থেকে নেত্রী, এটা হয়, তাহলে এটা উত্তর হবে না। ছেলে, ছেলে থেকে মেয়ে হয়, এটাও নারীবাচক শব্দ রয়েছে যেহেতু এটি উত্তর হবে না। রাইট আনসার হচ্ছে কৃতদার, ঠিক আছে। তাহলে এরকম কিছু শব্দ রয়েছে, কৃতদার, অকৃতদার, ডাকি, ঠিক আছে। তারপরে জাদুঘর, জল্লাদ, এই শব্দগুলো রয়েছে। এই শব্দগুলো সরকার, এই শব্দগুলো মূলত হচ্ছে কি নিত্য, যার কোনো নিয়ম নেই, সেই নিয়মের বহির্ভূত যে শব্দগুলো রয়েছে ওই শব্দগুলো মূলত হচ্ছে কি নিত্য নরবাচক শব্দ। আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা রয়েছে গৌরব। হ্যাঁ, প্রকৃতি পদ্ধতি কি প্রশ্ন পেলাম আমরা, যে গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি, অর্থাৎ অপশনে থাকা শব্দগুলোর মধ্যে কোনটি গৌরব শব্দের প্রকৃতি প্রত্যয়। আমরা দেখে নেব খুব সহজেই। গৌরব শব্দটি আগে দেখে নেব যে গৌরব শব্দটি প্রকৃতি প্রত্যয়ের কোন নিয়মে পড়েছে, অর্থাৎ এই গৌরব শব্দটি মূলত কোন প্রকৃতি প্রত্যয় সেটাকে আমরা আগে ভেঙে দেখব। এটা মূলত হচ্ছে যে সংস্কৃত কীট প্রত্যয়, এটাকে হচ্ছে মূলত কি প্রত্যয়, সংস্কৃত কীট প্রত্যয়। এখানে স্যার কিভাবে আপনি সংস্কৃত কীট, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, সরি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলে এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তো আমরা খুব সহজে গৌরব শব্দকে ভেঙে ভেঙে দেখাবো একদম, যার ফলে তোমরা বুঝতে পারো যেন, সেই জন্য গৌরব শব্দটি আমরা বাঁধবো, ঠিক আছে। আমরা প্রকৃতি প্রত্যয় নিয়মে আমরা পড়েছি যে কোনো শব্দে যদি ঔকার থাকে, ঔকার থাকে সেক্ষেত্রে রস্যকার হয়ে যায়। কোনো শব্দে যদি ঔকার থাকে কি হয়ে যায়, রস্যকার হয়ে যায়, ঠিক আছে। তো এখানে যেহেতু ঔকার রয়েছে হয়ে যাবে কি রস্যকার, ঠিক আছে। তাহলে আমরা দিলাম রস্যকার। তারপরে র রয়েছে, দিলাম র, ঠিক আছে। আমরা জানি কোন শব্দে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে ব থাকলে সেটা রস্যকার হয়ে যায়, কি হয়ে যায়, রস্যকার হয়ে যায়। তাহলে যেহেতু ব রয়েছে তাহলে রস্যকার হয়ে যাবে, সেটা কার সাথে হয়ে যাবে, এই র এর সাথে হয়ে যাবে, ঠিক আছে। গুরু, ঠিক আছে। এখন গুরুকে দিয়ে আমরা করবো শুরু। তাহলে দেখো কোন শব্দের শেষে আমরা জানি যদি কোনো স্বর ধ্বনি না থাকে, অর্থাৎ অ আ রস্যই রস্যকার না থাকে, আমরা মনে মনে ধরে নিব একটি বর্ণ, সেটি হচ্ছে অ, কি অ। তাহলে কি আমরা কি পেয়েছি, অ পেয়েছি। আমরা জানি যে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের নিয়মের ক্ষেত্রে কোন শব্দের শেষে অ থাকলে আমরা হয়ে যায় স্ন, কি হয়ে যায়, স্ন হয়ে যায়, কি হয়ে যায়, স্ন। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কি রাইট আনসার। এবং গুরু শব্দটি যেহেতু একটি নামকে বোঝানো হয়েছে, সেটি মূলত কি শব্দ, তদ্ধিত, ঠিক আছে, তদ্ধিত। আর এটা কোন তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত। আশা করি মেসেজ ক্লিয়ার, ওকে। তাহলে রাইট আনসার হচ্ছে আমরা দেখো গুরু স্ন, যেহেতু এখানে স্ন নাই, এখানে গুরু অপ হবে না, গুরু এটা হবে না। রাইট আনসার হচ্ছে গুরু যুগ স্ন। আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছো। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে কি বলা রয়েছে, কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ যুগে গঠিত। তাহলে অপশনে দেওয়া শব্দগুলো থেকে আমরা দেখব কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গ যুগে গঠিত। আমরা জানি যে খাঁটি বাংলা উপসর্গ রয়েছে বাংলা ব্যাকরণে 21টি, সেই 21টি খাঁটি বাংলা উপসর্গ থেকে অপশনে থাকা যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলোর মধ্যে কোনটি হবে খাঁটি বাংলা উপসর্গ দেখে নিব আমরা। এখানে আমরা আগে দেখব যে খাঁটি বাংলা উপসর্গগুলো কি কি, ঠিক আছে। আমরা খাঁটি বাংলা উপসর্গ যদি মুখস্থ ক্রমে 21টি, তাহলে আমরা এর বাদ বাকি যে উপসর্গগুলো রয়েছে, কঠিন কঠিন যে উপসর্গগুলো রয়েছে সেগুলি হচ্ছে মূলত সংস্কৃত উপসর্গ বা তৎসম উপসর্গ, অর্থাৎ 20টি যে উপসর্গ রয়েছে সেগুলো, ঠিক আছে। তাহলে আমরা এই এই সহজে কি টেকনিক রয়েছে, সেই টেকনিকের মাধ্যমে এই উপসর্গগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। অ, অগা, অজ, অনা, আ, আর, আনো, আব, ইতি, উনো, পাতি, কদকু, নি, ভি, বর, রাম, স, সা, সু, হা। তাহলে এই যে উপসর্গগুলো রয়েছে এগুলোর মধ্যে আমরা পেয়েছি অ, অগা, অজ, অনা। তাহলে দেখো অ, অগা, অজ, অনা, এই যেখানে অনা পেয়েছি যেহেতু এটি হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। এখানে পড়া, অবি, গড়, এই শব্দগুলো এখানে পড়া, অবি এবং গড় এরা উপসর্গ এবং এগুলো হচ্ছে মূলত যে বিদেশি উপসর্গ, এবং পড়া, অপ এগুলো হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ, ঠিক আছে। তাহলে খাঁটি বাংলা উপসর্গটা আমরা পেয়েছি অনাবৃষ্টি। আমাদের যে টেকনিকটা বা আমরা যে যে একটা কবিতা আকারে যে বললাম সেখানে কিন্তু পেয়েছি অগা, অজ, অনা। অনা কথাটি যেহেতু পেয়েছি সেটি হচ্ছে বাংলা বা
খাঁটি বাংলা উপসর্গ। আশা করি মেসেজ ক্লিয়ার, তোমরা সকলেই বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব। পরবর্তী প্রশ্নতে কি বলা রয়েছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং কারক টপিক থেকে এটা এসেছে। কারক থেকে দেখা যায় অনেক পাবলিক ভার্সিটি পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে, ঠিক আছে। তো আমরা দেখব এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখানে যে বিষাদের শব্দটি রয়েছে, এই বিষাদটি শব্দটি মূলত কোন কারকে কোন বিভক্তি, ঠিক আছে। আমরা একটু খেয়াল করব যে এখানে বিষাদে এ যেহেতু রয়েছে, এ তার মানে এটা কোন কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। কোন বিভক্তি? এ ও তে, এই বিভক্তিগুলো হচ্ছে সপ্তমী, এটা কিন্তু আমরা জানি। এবং এখানে কিন্তু দেখো প্রত্যেকটি বিভক্তির শেষে কিন্তু সপ্তমী দেওয়া রয়েছে, ঠিক আছে। এখন আমরা দেখব বিষাদে শব্দটি মূলত কোন কারকে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ অরিন্দম অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ যে রয়েছে, মেঘনাদ কবিতে কিন্তু বলা রয়েছে যে অরিন্দম অর্থাৎ মেঘনাদ তিনি কিন্তু বিভীষণকে উদ্দেশ্য করে বলছে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, অর্থাৎ অরিন্দম বলেছে, কিভাবে বলেছে? বিষাদে বলেছে, অর্থাৎ খুব বা রাগ এরকম কিছু একটা ভাব ভঙ্গিতে বলেছে, ঠিক আছে। বিষাদে যেহেতু বলেছে, অর্থাৎ বলার যে মাধ্যমটা রয়েছে সে মাধ্যমটা হচ্ছে মূলত কি? বিষাদ। তাহলে কোনো কিছু যে বলেছে, কথাটা বলার মাধ্যম হচ্ছে কি? বিষাদ। অর্থাৎ কোনো কিছু ধারা যেহেতু বলেছে, তাহলে কোনো কিছু ধারা যেহেতু কোনো কিছু বলা হয়, আমরা জানি কোনো কিছু ধারা হয়ে থাকলে সেটি হচ্ছে মূলত একটি মাধ্যম। আর মাধ্যম বোঝালে যে কারক হয় সেই কারকটি হচ্ছে মূলত করণ কারক। কোন কারক? করণ কারক। এখানে অপশনে করণ কারক রয়েছে বি তে, তাহলে রাইট আনসার হচ্ছে বি। আশা করি এই বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে যে কোন বাক্যটি শুদ্ধ। এখানে বাক্য থেকে একটি প্রশ্ন রয়েছে, অর্থাৎ বাক্য শুদ্ধিকরণ থেকে একটি প্রশ্ন রয়েছে। এখানে বলা রয়েছে যে এখানে কোন বাক্যটি শুদ্ধ। দৈন্যতা প্রশংসনীয় নয়, এটা এতে বলা রয়েছে। বিয়েতে বলা রয়েছে আপনার সাথে আমার গোপন কথা আছে। সিতে বলা রয়েছে তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম। দিতে বলা হচ্ছে কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। এই যে চারটি অপশনে চারটি বাক্য রয়েছে, আমরা দেখে নিব এখানে কোন বাক্যটি শুদ্ধ এবং অন্যান্য যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো কেন শুদ্ধ হলো না সেই বিষয়টি কিন্তু আমরা দেখে নিব, ঠিক আছে। তাহলে আমরা দেখব দৈন্যতা। এখানে দৈন্য যে শব্দটি রয়েছে এটি মূলত বিশেষ্য, এবং বিশেষ্যের সাথে তা যুক্ত করলে সেটি কিন্তু বিশেষ্য থেকে আবার ডাবল বিশেষ্য হয়ে যায়। আর ডাবল বিশেষ্য হলে সেটি কিন্তু বাহুল্য উদ্দেশ্যে দুষ্ট হয়ে যায়, ঠিক আছে। এবং তাই আমরা কিন্তু সমাজে দুষ্ট রাখতে চাই না, তাহলে কিন্তু এটা বাদ যাবে, ঠিক আছে। এটা কিন্তু হয় না, তবে এ কিন্তু বাদ যাবে। এখানে হয় দৈন্যতার পরিবর্তে আমরা যদি দীনতা দিতাম, দীনতা বা শুধু দৈন্য, তাহলে কিন্তু আমাদের উত্তরটা কারেক্ট হতো, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব আপনার সাথে আমার গোপন কথা আছে। কথা কখনো গোপন হয় না, কথা হয় গোপনীয়। কি হয়? গোপনীয়। তাহলে এখানে যেহেতু গোপন বলা রয়েছে তাহলে হবে না, এটা মূলত হবে গোপনীয়। আপনার সাথে আমার গোপনীয় কথা রয়েছে, ঠিক আছে। সি নাম্বারে যা বলা হচ্ছে সেটি যদি আমি দেখি, তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম, রাইট। এটা হচ্ছে মূলত রাইট আনসার, ঠিক আছে। মূলত তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম, এটি ব্যাকরণের নিয়মে একটি সঠিক বাক্য বলে বলা রয়েছে, তাই এটি হচ্ছে মূলত রাইট আনসার। ডি নাম্বার আনসারটি বলা রয়েছে কাব্যটির উৎকর্ষতা, ঠিক আছে। যে লাভ একই কদু এর মতো একই আলাপ, ঠিক আছে। এখানে বলা রয়েছে উৎকর্ষতা, এখানে উৎকর্ষ এটা মূলত বিশেষ্য, এর সাথে তা যুক্ত করলে ডাবল বিশেষ্য হয়ে যায়, যা বাহাদুর দেশে দুষ্ট। তাহলে এটা কিন্তু রাইট আনসার হবে না, এটি কিন্তু ভুল আনসার। তাহলে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যজনিত হলাম, ঠিক আছে। আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছো। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে সততার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে, ঠিক আছে। বাক্যটি কোন বাচ্যের উদাহরণ? দেখো আমরা কিন্তু প্রত্যেকটি টপিক থেকে হালকা করে টাচ দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। যেখান থেকে প্রত্যেক বছরে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। সো প্রত্যেকটি টপিক সম্পর্কে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি টপিকের যে মূল কথাগুলো সে কথাগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখবো সততার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। এরকম বাচ্চা যখন তুমি আইডেন্টিফাই করবে তখন তুমি দুটা জিনিস খেয়াল রাখবে, যে বাক্যে কর্তা এবং ক্রিয়া, কর্তা এবং ক্রিয়া এই দুটাকে তুমি চিহ্নিত করে বের করবে, ঠিক আছে। আমরা এই বাক্যে কর্তা দেখব সততার জন্য তাকে, এটা কিন্তু একটা কর্তা পেয়েছি আমরা। তাকে পুরস্কৃত করা হয়েছে, এটা কিন্তু আমরা একটি ক্রিয়া পেয়েছি, ঠিক আছে। তাহলে সততার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
এখানে কিন্তু যে কোন বাচ্যটি হবে সে বাচ্যটা সঠিক উত্তর বলে দিচ্ছি আমি। এটি হচ্ছে মূলত বাপ বাচ্য। কি বাচ্য? বাপ বাচ্য। এখন তুমি কিভাবে বুঝবে এটি বাপ বাচ্য? ঠিক আছে, বাপ বাচ্য বোঝার জন্য একটি টেকনিক রয়েছে, যে টেকনিকের মাধ্যমে তুমি বাপ বাচ্য খুব সহজেই শুধুমাত্র পরীক্ষার প্রশ্ন দেখে রাইট আনসার তুমি কিন্তু মার্ক করতে পারবে। ঠিক আছে, কিভাবে পারবে একটু বুঝে নাও। আমরা জানি যে কোনো বাক্যে কর্তা, ঠিক আছে, কর্তা বা পার্সন, পার্সন হলো তিন প্রকার। ঠিক আছে, পুরুষ যাকে বলি আমরা, ঠিক আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ। আমি 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 আমরা আমাদের, এরা মূলত হচ্ছে উত্তম পুরুষ। তুমি তোমরা তোমাদের, এরা হচ্ছে মধ্যম পুরুষ। সে তারা জরিনা সকিনা জারিন তারিন যা আছে এরা হচ্ছে মূলত কি? নাম পুরুষ। ঠিক আছে, এই পুরুষগুলো হচ্ছে নাম পুরুষ। তো আমরা এখানে তাকে যেতে হবে। ঠিক আছে, আমি যদি বলি আমাকে, আমি যদি বলি আমাকে যেতে হবে, বা কি বলছে, আমাকে পুরস্কৃত করা হয়েছে, তাকে পুরস্কৃত করা হয়েছে, এটা কিন্তু মিনিংফুল একটি অর্থ। আমি যদি বলি আমাকে পুরস্কৃত করা হয়েছে, এটিও কিন্তু একটি মিনিংফুল অর্থ হয়। আমি যদি বলি যে জারিনকে, ঠিক আছে, আমি যদি বলি কি জারিনকে পুরস্কৃত করা হয়েছে, জারিনকে কি করা হয়েছে? পুরস্কৃত করা হয়েছে, তাহলে এটিও কিন্তু একটি অর্থবোধক মিনিংফুল একটি বাক্য হয়। ঠিক আছে, অর্থাৎ তোমরা বুঝে নাও, পার্সন বা পুরুষ যাই হোক না কেন, যদি কর্তা পরিবর্তিত হলেও ক্রিয়ার পরিবর্তন না হয়, ঠিক আছে, অর্থাৎ কর্তা পুরুষ, কর্তা বা পুরুষ এখানে নাম পুরুষ হতে পারে, এখানে উত্তম পুরুষ হতে পারে, এখানে মধ্যম পুরুষ হতে পারে, যেই পুরুষই হোক না কেন, কর্তা পরিবর্তিত হলে যদি ক্রিয়ার পরিবর্তন না হয়, সেটি হচ্ছে কি কি বাচ্চ? ভাব বাচ্য। আবারও বলছি, কোনো বাক্যে কর্তার পরিবর্তন হলে যদি ক্রিয়ার পরিবর্তন না হয়, সেটি হচ্ছে মূলত কি বাচ্য? ভাব বাচ্য। আশা করি এই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলা রয়েছে যে ফাল্গুন যে শব্দটি রয়েছে, ফাল্গুন থেকে ফাগুন, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন উদাহরণ? আমরা ধ্বনি পরিবর্তনের আরেকটি উদাহরণ পেয়েছি। ফাল্গুন থেকে ফাগুন, এটি মূলত কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ঠিক আছে, খুব সহজ একটি ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা তুমি ইউজ করলে খুব সহজে ধরতে পারবে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাল্গুন এই শব্দে কিন্তু রয়েছে ল এবং ঘ, এই দুটি ভিন্নধর্মী ব্যঞ্জনবর্ণ পরস্পরের সাথে পরস্পর সংযুক্ত অবস্থায় রয়েছে। কিন্তু এখানে গিয়ে কিন্তু দেখো ল যে শব্দটি রয়েছে এটা কিন্তু উজ্জ পেয়েছে, এখানে কিন্তু ল খেল খতম হয়ে গিয়েছে। ঠিক আছে, তো যেহেতু ওর খেল খতম হয়ে গিয়া, তাহলে ওকে আমরা বাদ দিয়ে গা। ঠিক আছে, যেহেতু ল এবং গ দুটি ভিন্ন ব্যঞ্জন ধ্বনি পরস্পর ছিল, এবং পরবর্তীতে গিয়ে কিন্তু ল শেষ হয়ে গিয়েছে বা লোপ পেয়েছে, এরকম ব্যঞ্জন দুটি ব্যঞ্জন বর্ণ বা দুটি ব্যঞ্জনধ্বনি পরস্পর সংযুক্ত অবস্থায় থাকলে যদি একটি হারিয়ে যায় বা লোপ পেয়ে যায়, তাকে ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্তহতি বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? অন্তহতি বলা হয়ে থাকে। তাহলে আমরা এখানে দেখে নেব অন্তহতি। ঠিক আছে, এটি হচ্ছে রাইট আনসার। আশা করি এই বিষয় তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, দুটি ভিন্নধর্মী ব্যঞ্জনবর্ণ যখন সংযুক্ত অবস্থায় থাকবে এবং সেটি পরবর্তীতে গিয়ে একটি ব্যঞ্জনবর্ণ লোপ পেয়ে যাবে, ঠিক আছে, বা হারিয়ে যাবে বা শেষ হয়ে যাবে, সেটি হচ্ছে মূলত ধ্বনি পরিবর্তনের নিয়মে অন্তহতি। আশা করি মেসেজ ক্লিয়ার। দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে আমাদের বলা রয়েছে যে নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা বা পারিভাষিক শব্দ কি? এটি মূলত মুখস্থ নির্ভর একটি কথা, যে নাল অ্যান্ড ভয়েড এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মূলত নিরপেক্ষ, এটা হবে না, মামুলি সস্তা, এটাও হবে না, পালা বদল রদ বদল, এটাও হবে না, রাইট আনসার হচ্ছে বাতিল। ঠিক আছে, তাহলে নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা শব্দ হচ্ছে কি? বাতিল। আশা করি বিষয় তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে যে কোনটি বাগধারা বোঝায়? ঠিক আছে, এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এবং এই চারটি অপশনে বলা রয়েছে যে কোনটি বাগধারা। চারটি অপশনের মধ্যে কোনটি বাগধারা আমরা বুঝবো কিভাবে, দেখে নেই। এখানে এতে রয়েছে চৈত্র সংক্রান্তি, বিতে রয়েছে পুষ সংক্রান্তি, সিতে শিরে সংক্রান্তি এবং ডিতে শিব সংক্রান্তি। এই চারটি অপশন থেকে রাইট আনসারটি হচ্ছে মূলত শিরের সংক্রান্তি। এটি হচ্ছে মূলত একটি উপসর্গ এবং এর অর্থ হচ্ছে একমাত্র সন্তান। শিরের সংক্রান্তি যে বাগধারা, হ্যাঁ, এখানে বাগধারা যে রয়েছে, এই বাগধারার অর্থ হচ্ছে কি? একমাত্র সন্তান, এবং এটি হচ্ছে রাইট আনসার। পরবর্তী যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু বাগধারা নিয়মে নেই। ঠিক আছে, আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। এখানে প্রশ্নতে বলা রয়েছে যে জাদুকর যে শব্দটি রয়েছে, জাদুকর, এই জাদুকর কোন ভাষা হতে আগত? ঠিক আছে,
আমরা জাদুকর যে শব্দটি রয়েছে এটি এক কথায় কোনো শব্দের শেষে যদি জাদু, কোনো শব্দের শুরুতে জাদু, জাদু এবং জাম, কোনো শব্দের শুরুতে তুমি জাদু অথবা জাম অথবা রং, ঠিক আছে, এখানে জাম থেকে জমকালো হতে পারে, জম থাকতে পারে, জাদু জাম রং, রং থেকে রংবাজ রং, ঠিক আছে, জাদু থেকে জাদুকর, ঠিক আছে, এরকম যাই শব্দ থাকতো না কোনো, কোনো শব্দের শুরুতে জাদু জাম রং এই শব্দগুলো থাকলে সেটি হচ্ছে কি মূলত ফার্সি উপসর্গ, সরি ফার্সি ভাষার শব্দ। কি শব্দ? ফার্সি ভাষার শব্দ, ঠিক আছে। পর্তুগিজ শব্দ অনেক কিছু রয়েছে, ওই পর্তুগিজ শব্দ যখন তোমাদের ক্লাস নেওয়া হবে তখন খুব ক্লাসে সুন্দর করে তোমাদেরকে টেকনিকের সাহায্যে বুঝিয়ে দেওয়া হবে। সেই রকম ইংরেজি শব্দ খুব সহজে টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং ফরাসি শব্দ কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরা হবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়েছি কি, জাদুকর যে শব্দটি দেওয়া রয়েছে অপশনগুলোর মধ্যে সাবজেক্ট হচ্ছে, সেই শব্দটি মূলত ফার্সি ভাষার শব্দ। কোন শব্দ? ফার্সি ভাষার শব্দ। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে বলা রয়েছে যে কোন বাক্যটিতে নাম ধাতুর ক্রিয়াপদ রয়েছে? খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্রিয়াপদ থেকে একটি প্রশ্ন আমরা পেলাম। এখানে বলা হয়েছে যে কোনটি মূলত কি নাম ধাতুর ক্রিয়াপদ রয়েছে, বা নিচের যে অপশনগুলো রয়েছে এখানে আমরা নাম ধাতুর ক্রিয়াপদ কোনটা আমি চিনবো কিভাবে, ঠিক আছে। নাম ধাতু বলতে একটা নাম বোঝাবে, ঠিক আছে। এখানে আমরা দেখবো প্রত্যেকটি শব্দের শেষে দেখুন এতে বলা রয়েছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তো দেখাচ্ছেন এখানে ধাতু রয়েছে, সরি হ্যাঁ ধাতু তো থাকবে অবশ্যই, এবং ক্রিয়া রয়েছে দেখাচ্ছেন। পরবর্তীতে দেখবো আমরা কুতুব মিনার দর্শন করলাম, তাহলে দর্শন করলাম এটাও কিন্তু একটা ক্রিয়া। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এটাও একটা ক্রিয়া। তুমি যেতে পারো, এই যাওয়া, এটাও কিন্তু একটা ক্রিয়া, ঠিক আছে। তাহলে আমাদের বলা হয়েছে যে নাম ধাতুর উদাহরণ, ঠিক আছে। আমরা যদি এদেরকে একটু মানে ভেঙে দেখাই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে দেখাচ্ছেন যে শব্দটা, এটা ধাতু হচ্ছে দেখ, দেখ থেকে মূলত কি হচ্ছে দেখাচ্ছেন, ঠিক আছে। তো দেখ এটা কিন্তু একটা ধাতু রয়েছে, ঠিক আছে, দেখ এটা একটা ধাতু। তাহলে দেখ যেহেতু একটা শব্দ ধাতু, এই ধাতু মূলত কাজ বোঝাচ্ছে, এটা কোনো নাম বোঝায় নাই, ঠিক আছে। দেখা একটা কাজ, তাই একটা নাম না, যেহেতু নাম না তাহলে এটা রাইট আনসার হবে না, এটা গ্যাচ খাও, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্নটি। আমরা কুতুব মিনার দর্শন করলাম, ঠিক আছে, দর্শন করলাম। এখানে দর্শন যে শব্দটি রয়েছে মূলত দর্শন শব্দের ধাতু হচ্ছে মূলত দিশ, ঠিক আছে। দর্শন শব্দের ধাতু হচ্ছে কি মূলত দিশ, দিশ শব্দ থেকে দর্শন, ঠিক আছে, দর্শন মানে দিশ। তাহলে এটি যেহেতু দিশ শব্দ, এটা মূলত ধাতুটা কিন্তু ক্রিয়া বোঝাচ্ছে, ঠিক আছে। যেহেতু ক্রিয়া বোঝাচ্ছে তাহলে এটা কিন্তু রাইট আনসার হবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, কি করছেন? শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, ঠিক আছে। তাহলে দেখো বেতাচ্ছেন, এখানে কিন্তু বেত বেত আছে, ঠিক আছে, বেত বেত শব্দটা আমরা পাই, তাহলে বেত কিন্তু একটা নাম, ঠিক আছে। বেত দ্বারা মারতেছেন তার মানে কি বেতাচ্ছেন, বেত হচ্ছে একটা নাম, যেহেতু একটা নাম বোঝানো হয়েছে তাহলে এটি হচ্ছে কি রাইট আনসার। পরে তুমি যেতে পারো, যাওয়া তো একটা কাজ, যেহেতু একটা কাজ এটা নাম ধাতু হবে না, তাহলে এটা রাইট আনসার হচ্ছে শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, এটি হচ্ছে মূলত নাম ধাতুর ক্রিয়াপদ। আশা করি এই বিষয়টি আমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে বলা রয়েছে যে কাজটি শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে, ঠিক আছে। কাজটি শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে, এখানে ক্রিয়াপদটির কাল হচ্ছে, অর্থাৎ এখানে কাল থেকে বা কাল ইংরেজি হচ্ছে টেন্স, এখানে টেন্স থেকে প্রশ্ন করা হয়েছে মূলত। এই বিষয়টা আমরা দেখে নিব যে কাজটি শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে। তোমরা টেন্স নির্ণয় করার ক্ষেত্রে সবসময় ক্রিয়ার প্রতি ফলো করবে, ঠিক আছে, ক্রিয়ার প্রতি লক্ষ্য রাখবে। তোমরা ক্রিয়া দেখে কিন্তু টেন্স তোমরা সহজে নির্ণয় করতে পারবে। আমরা এটা খুব সহজেই, আমরা যখন তোমাদের ক্লাস নেব টেন্সের, তখন সেই ক্লাসের মধ্যে সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে। এখানে তোমাদের কাল বোঝাচ্ছে অর্থাৎ টেন্স, ঠিক আছে। আদা জল খেয়ে লেগেছে, অর্থাৎ আমরা দেখব কাজটি শেষ করার জন্য সে আদা জল খেয়ে লেগেছে। এখানে যে কাল, কোন কালের উদাহরণ রয়েছে আমরা দেখব। প্রথমে হচ্ছে সাধারণ বর্তমান, গতমান বর্তমান, পুরা গঠিত বর্তমান, নিত্যবৃত্ত অতীত, ঠিক আছে। এখানে আমার টেকনিক রয়েছে যে কোনো শব্দের শেষে, মাইন্ড ইট, কোনো শব্দের শেষে এ যোগ ছে, ঠিক আছে, কোন শব্দের শেষে এছে, এছি, এছু, মনে রাখবে কোন শব্দের শেষে বা কোন ক্রিয়ার শেষে এছে, এছি, এছু, কোন শব্দ শেষে এছে, এছি, এছু যদি দেখতে পাও সেটা তুমি চোখ খুলে মেরে দিবে কি পুরা গঠিত বর্তমান, চোখ খুলে তুমি পুরা গঠিত বর্তমান আগে আসবে ইনশাল্লাহ, ঠিক আছে।
তাহলে এখানে দেখো এ, আমরা একটা একার পেয়েছি দেখো এ এবং এই যে সি, ঠিক আছে। তাহলে আমাদের সত্যর সাথে যেহেতু মিলে গেছে, তো রাইট আনসার হচ্ছে পুরা গঠিত বর্তমান। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে বলা রয়েছে যে বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা। এখানে বিনে যে শব্দটি রয়েছে এটা কি অর্থে প্রকাশ করেছে, ঠিক আছে। এখানে বিনে যে শব্দটি রয়েছে এটা কোন অর্থে প্রকাশ করেছে। আমরা জানি যে বিনে এটি একটি প্রেপোজিশন, যাকে বলি আমরা পদান্বয়ী অব্যয় বলে থাকি। এখানে বিনে যে শব্দটি রয়েছে এটা মূলত কি অর্থ প্রকাশ করেছে। এটা কি সঙ্গে অর্থ প্রকাশ করেছে, না ব্যতিরেকে অর্থ প্রকাশ করেছে, না প্রয়োজনে, না আবশ্যকতা, কোন অর্থ একটা প্রকাশ পেয়েছে, ঠিক আছে, সেটি আমরা দেখে নিব। এখানে বিনে শব্দটি মূলত যা বোঝাচ্ছে যে স্বদেশী ভাষা মিটে কি আশা, মানে স্বদেশী ভাষা ছাড়া অন্য ভাষায় মনের আশা মিটে না, ঠিক আছে। ছাড়া, ছাড়ার অপর নাম হচ্ছে কি ব্যতিরেকে, ঠিক আছে। তো রাইট আনসার হচ্ছে ব্যতিরেকে, অর্থাৎ স্বদেশী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কি মনের আশা মিটে না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা দেখব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন শব্দটি, নিচে যে শব্দগুলো রয়েছে, অপশনে যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর মধ্যে কোন শব্দটি প্রত্যয় সাধিত শব্দ, ঠিক আছে। অপশনে দেওয়া শব্দগুলোর মধ্যে কোন শব্দটি প্রত্যয় সাধিত শব্দ, এটা আমরা দেখব। অপশন এ তে রয়েছে প্রলয়, এটি মূলত হবে না প্রত্যয়। আমরা জানি প্রত্যয় কোথায় বসে, শব্দের শেষে বসে, ঠিক আছে। শব্দের অন্তে বা শেষে যাই বসে, সেটি হচ্ছে কি প্রত্যয়, ঠিক আছে। এবং উপসর্গ শব্দের শুরুতে বসে, এটা তো একদম বেসিক কথা, ঠিক আছে। এই বিষয়টা মনে রাখবে। প্রত্যয় যেহেতু শেষে বসে, আমরা শেষের দিক দিয়ে দেখবো। পরে দেখবো অনুপম, অনুপম শব্দটা মূলত এটা হয় না। পরে দেখবো নিঃশ্বাস, নিঃশ্বাস এটা মূলত সন্ধিবাচক শব্দ, হবে না এটা। এখানে দেখতে পাচ্ছ খণ্ডিত, ঠিক আছে। আমরা খণ্ডিত শব্দকে যদি ভাঙি, খণ্ড যোগ ইত, ঠিক আছে। তাহলে শব্দের শেষে ইত পেয়েছি, যেহেতু এটা হচ্ছে কি প্রকৃত প্রত্যয় এর নিয়মে পড়েছে, যেহেতু এটা প্রকৃতি প্রত্যয়ের নিয়মকে মেনে চলেছে, সেটা এটা হচ্ছে মূলত রাইট আনসার। এটা হচ্ছে কি মূলত রাইট আনসার, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের রাইট আনসার। তাহলে নিচের শব্দগুলো দেওয়া রয়েছে, এই শব্দগুলোর মধ্যে সঠিক যে শব্দ হচ্ছে খণ্ডিত, এবং এটি হচ্ছে মূলত প্রত্যয় সাধিত শব্দ। আশা করি কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। এখন দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। আমরা ক্লাসের একদম শেষ প্রান্তে এসে পড়েছি, ঠিক আছে। আর মনে হয় দুইটি প্রশ্ন রয়েছে। শেষ পর্যায়ে আমরা দেখব যে নিচের কোনটি নিত্য মূর্ধন্য স শব্দ, ঠিক আছে। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে নত্য সত্যবিধান থেকে বরাবরই প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি বা দুটি প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে সেই বিষয়টির প্রতি কিন্তু আমাদের বেশি বেশি ফোকাস রাখতে হবে। এখানে দেওয়া রয়েছে যে কোনটি নিত্য মূর্ধন্য স শব্দ, ঠিক আছে। নিত্য মানে কি কোনো নিয়ম মানে না, মূর্ধন্য স শব্দ আগে ছিল মূর্ধন্য, এখন হয়েছে কি নিত্য মূর্ধন্য স শব্দ। আমরা কষ্টতে শব্দ দেখবো ত বর্গের শব্দ শেষে মূর্ধন্য স হয়, তাহলে এটা তো নিয়মে পড়ে গেছে, হবে না। উপনিষদ, এখানে শব্দের শেষে যে মূর্ধন্য স্বর আগে যেহেতু রস্বইকার রয়েছে, এটিও নিয়মে পড়েছে, সো এটিও হবে না। পরে দেখো এখানে কল্যাণী এসু, এখানে একা রয়েছে, ঠিক আছে। যেহেতু একা রয়েছে, সো এটা কি মূর্ধন্য স বিদন্ত স, হবে না। এটিও নিয়মের মধ্যে পড়েছে, তাহলে এটি হবে না। যে আষাঢ়ী শব্দটা, এটি হচ্ছে রাইট আনসার, কারণ এটি হচ্ছে কি নিত্য, যা কোনো নিয়ম মানে না, ঠিক আছে। এটি হচ্ছে মূলত নিত্য মূর্ধন্য স শব্দ। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নতে বলা রয়েছে ইচ্ছা। ইচ্ছা যে শব্দটি রয়েছে, এই ইচ্ছা শব্দ বিশেষ্য, ইচ্ছা একটা বিশেষ্য, এর বিশেষণ কোনটি, ঠিক আছে। এরকম প্রশ্ন কিন্তু এক দুইটা বরাবরই প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়। সো আমরা দেখব যে ইচ্ছা বিশেষ্য যে রয়েছে, এই বিশেষের বিশেষণ কোনটি, ঠিক আছে। ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি এখানে। এখানে ইচ্ছা বিশেষের বিশেষণ মূলত আমরা যদি বুঝি, সেটি হচ্ছে ঐচ্ছিক, ঠিক আছে। শব্দের শেষে ইক থাকলে, এক কথায় কোনো শব্দের শেষে যদি তুমি ইক এই প্রত্যয়টা পাও, তাহলে তুমি ডিরেক্টলি এটা একদম সহজ দাগিয়ে দিবে, সেটি হচ্ছে বিশেষণ, ঠিক আছে। কোন শব্দের শেষে ইক থাকলে সেটা হচ্ছে কি বিশেষণ, ঠিক আছে। এটা হচ্ছে রাইট আনসার। ইচ্ছাময় এটা হবে না, ইচ্ছুক এটা হবে না, অনিচ্ছা এটাও হবে না। তো রাইট আনসার হচ্ছে ঐচ্ছিক, ঠিক আছে। দেখবো আমরা পরবর্তী প্রশ্ন। এটি হচ্ছে মূলত আমাদের লাস্ট প্রশ্ন, যে শুদ্ধ বানান কোনটি, ঠিক আছে। শুদ্ধ বানান কোনটি, এই যে শব্দগুলো দেওয়া রয়েছে, এখানে দুটি শব্দ হলো মুহুর্মুহু এবং মুমূর্ষু, খুব ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট দুটি শব্দ দেওয়া রয়েছে। এই শব্দগুলোর মধ্যে আমরা দেখব যে শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানানের কথা বলেছে আমাদেরকে, যে শব্দ অপশনে যে শব্দগুলো দেওয়া রয়েছে,
এই শব্দগুলোর মধ্যে শুদ্ধ কোনটি? ঠিক আছে, এখানে শুদ্ধটি হচ্ছে মূলত আমরা যদি মুহমুহ শব্দটা লিখি, মুহ মুহ এই শব্দটি, এবং আরেকটি হচ্ছে মুমূর্ষ। ঠিক আছে, মুমূর্ষ, এই দুটি হচ্ছে রাইট আনসার। তাহলে আমাদের নিয়মের সাথে মিলে গেলেই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো সি নাম্বার, এটা মিলে গিয়েছে। এখানে মোর উসুকার উসুকার ছিল, কিন্তু এখানে যদি একটা দীর্ঘকার হতো এটা রাইট আনসার হতো, রেফ তো নাই, তো হবেই না। সো এটা দেখবো আমরা মোর উসুকার, এটা এখানে রুসুকার হবে, এখানে দীর্ঘকার হবে। ঠিক আছে, তো এটাও হবে না। এখানে রুসুকার হবে, এখানে রুসুকার রয়েছে, এখানে দীর্ঘকার হচ্ছে, এটা রাইট। ঠিক আছে, এটা হবে না। তো রাইট আনসার হচ্ছে মুহু এবং মুমূর্ষ, সি নাম্বার অপশন। তাহলে এটি ছিল আজকের ক্লাসের মূল আলোচনা। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং তোমরা লক্ষ্যে অটুট থাকো। ইনশাল্লাহ সামনে বিজয়ের হাসিটা তোমরাই হাসবে। সে পর্যন্ত সবার কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।